হে এভরিওয়ান, আজকে আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিসে কথা বলবো কাইনেমেটিক্সের ক্ষেত্রে। এই চ্যাপ্টারে তোমরা আজকের ভিডিওতে তোমরা কীভাবে গ্রাফ বানাতে হয় এবং একটা ভেলোসিটির গ্রাফ থেকে অ্যাক্সেলারেশনের গ্রাফ বা অ্যাক্সেলারেশনের গ্রাফ থেকে ডিস্টেন্স টাইম গ্রাফ কীভাবে নির্ণয় করে সেগুলোকে তোমাদের সাথে আলোচনা করবো। কাইনেমেটিক্স থেকে কোয়েশ্চেন ছেলে ম্যাক্সিমাম গ্রাফিক্যাল অ্যানালিসিস থেকেই কোয়েশ্চেন আসে। এবার এখানে কিছুটা ম্যাথামেটিক্যালের পার্ট আছে, মানে ম্যাক্সিমামটাই ম্যাথামেটিক্যালের পার্ট এবং কিছুটা ফিজিক্সের পার্ট রয়েছে। তো দুটোকে মিশিয়ে আজকের ক্লাস হবে ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। কিছু হোমওয়ার্ক তোমাদের দেওয়া থাকবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য লেকচার তোমরা কিন্তু নিজেরাই গ্রাফ কীভাবে রিপ্রেজেন্ট করে, কীভাবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম, অ্যাক্সেলারেশন টাইম থেকে ভেলোসিটি টাইম থেকে ডিস্টেন্স টাইম বা তোমাদের ডিসপ্লেসমেন্ট টাইম সব কিছু বের করতে তোমরা শিখে যাবে। দেখো, দু তিনটে জিনিস নিয়ে একটুখানি আমি ডিসকাস করে দিই। সেই জিনিসগুলো হচ্ছে স্লোপ অ্যান্ড দ্য ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পয়েন্ট কী কী। একটা যে কোনো গ্রাফ যদি আমরা লক্ষ্য করি, সেই গ্রাফের ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা সেই গ্রাফটাকে নিয়ে আলোচনা করব। আমরা জানি দুটো অ্যাক্সিস, আমরা 2D গ্রাফের ক্ষেত্রে দুটো অ্যাক্সিস নিয়ে এখন তোমাদের 2D গ্রাফ নিয়ে আলোচনা, দুটো জিনিস নিয়ে তোমাদের আলোচনা হবে। একটা হচ্ছে ধরো যে কোনো গ্রাফ রয়েছে, সেই গ্রাফটার এরকম একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে। এই ধরনের গ্রাফকে আমরা বলি এটা হচ্ছে সরলরৈখিক গ্রাফ এবং এদের ইকুয়েশন কী হয় যে ওয়াই এদিকে এক্স অ্যাক্সিস, এদের ইকুয়েশন হয় ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি হতে পারে বা মাইনাস সি হতে পারে, যা কিছু একটা হতে পারে। এইগুলোর ফর্ম কীরকম হয় যে স্যার এটা তো একবারে বাচ্চাদের ব্যাপার, যে যদি ধরুন এক্সের ভ্যালু 0 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে। এটা ধরো না ওয়াই ইকুয়াল টু mx-এরই গ্রাফ, এক্স্যাক্টলি উপরেরটা। ওয়াই 0 হলে ধরো x 0 হলে ওয়াই 0 হচ্ছে, আচ্ছা x 1 হলে ওয়াই 1 হচ্ছে, x 2 হলে ওয়াই 2, x 3 হলে ওয়াই 3, এইভাবে করে। এটা একটা সরলরেখার গ্রাফ, তোমরা জানো। তো এই গ্রাফের ক্ষেত্রে আমি আগের দিনও আলোচনা করেছিলাম তোমাদেরকে, নতি কাকে বলা হয়। আমরা যে ক্ষুদ্র এক্স পরিবর্তনে ওয়াই কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমরা নতি দিয়ে চেক করি। কীভাবে চেক করি? এটা ডিএক্স পরিমাণে, যেহেতু এটা এক্সেস গ্রাফ, যে x2 এখানে x1, এটা x1, এটা x2 যদি চেঞ্জ হয় আমাদের, এবং তার মধ্যে x1-এ ছিল এটা y1 এবং x2-তে হয়েছে কত y2, তাহলে আমরা বলবো যে এই যে চেঞ্জটা সেটা হচ্ছে আমাদের ট্যান থিটা বা নতি। এই যে থিটা কোণটা রয়েছে এটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব আমাদের ডিওয়াই, মানে ডিওয়াই ক্ষুদ্র একটি চেঞ্জ বাই আমাদের কত পড়ে রইল এটা ডিএক্স। এই নতিটা কিন্তু আমাদের ভীষণ কাজে লাগবে যে কোনো গ্রাফ নির্ণয়ের ক্ষেত্রে। আমি পরে আরও বেশি আলোচনা করে দেবো। যদি তোমাদের ধৈর্য থাকে শেষ পর্যন্ত দেখার, আমি বারবার বলছি লেকচারটা শেষ পর্যন্ত দেখলে কোনো কিছু নিয়ে গ্রাফের ডাউট থাকবে না। অ্যাটলিস্ট কাইনেমেটিক্স চ্যাপ্টারে, WBJEE, JEE মেন্স অথবা নিটের ক্ষেত্রে এই চ্যাপ্টারে যে ধরনের কোয়েশ্চেন্স আছে সেগুলোকে আলোচনা করে দেওয়া হবে এবং তোমাদের ডাউট আশা করি কিছু বাকি থাকবে না এটা হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে স্যার, এটা বুঝলাম। এবার যে গ্রাফগুলো খুব র্যাপিডলি চেঞ্জ হয়, যেরকম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ধরে নাও কোনো গ্রাফ রয়েছে একটা, সেই গ্রাফটা কীরকম দেখতে হয় স্যার এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। আমি ধীরে ধীরে সব আলোচনা করব। এটা আমাদের এক্স অ্যাক্সিস। যখন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ রয়েছে তখন আমাদের কীরকম হবে জিনিসটা? স্যার এক্স যদি আমাদের ধরুন একটা এক্স, এটা ওয়াই, এক্স যদি 0 ওয়াই 0, এক্স যখন ওয়াই 1, এক্স যখন 2 ওয়াই তখন 4, 0 তো 0, 1-এ 1 ছিল, 2-এতে 4 হয়ে গেছে, 3-এতে 9 হয়ে যাবে। অর্থাৎ গ্রাফটা দেখতে এই ধরনের হবে। এগুলোকে বলা হয় প্যারাবোলিক গ্রাফ। আঁকতে একটুখানি আমার গন্ডগোল হয়ে গেল। এই গ্রাফ কীরকম দেখতে হবে আমাদের? এই রকম দেখতে হবে গ্রাফগুলো। এই ধরনের গ্রাফগুলোকে আমরা বলি প্যারাবোলিক গ্রাফ। এবার এই গ্রাফগুলোর আরও ভ্যারাইটিস রয়েছে, আমি আসছি সব ধীরে ধীরে। এইগুলোকে কী বলো তো, তোমাদেরকে কিছু জিনিস মাথায় রেখে দিতে হবে, কারণ এই গ্রাফ দিয়ে কোয়েশ্চেন্স তোমাদের আসে। আমি যদি শুধুই গ্রাফের ক্লাস নিতে চাই তাহলে গ্রাফের ক্লাসই 2 ঘন্টার একটা ক্লাস হয়ে যাবে, এতটা ইম্পর্টেন্ট জিনিসটা। ধরো এটা ওয়াই, এটা এক্স রয়েছে, পরিবর্তনটা আমি দেখাচ্ছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। এই পরিবর্তনটা কীরকম হয়? এই পরিবর্তনটা আমাদের এই ধরনের দেখতে হয়, যে এখান থেকে এইভাবে চেঞ্জ হচ্ছে। এবং এটা কিভাবে বুঝবো? তুমি আবার পয়েন্টগুলো চাইলে বসাতে পারো, বা এই জিনিসগুলো আমরা জানি। বা ওয়াই ইকুয়াল টু রুট এক্সের গ্রাফ, এটা ওয়াই ইকুয়াল টু কার গ্রাফ? এটা রুট ওভার এক্সের গ্রাফ। স্যার এগুলো কিসের জন্য বলছেন আপনি? এগুলো এই কারণে বলছি, যখন তোমাদের পরীক্ষাতে বা কোয়েশ্চেন্সে আসবে, মানে এই চ্যাপ্টারের উপর যে কোয়েশ্চেন্সগুলো আছে, ধরো এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই আর এক্সের মধ্যে ধরো একটা গ্রাফ রয়েছে এরকম, মানে এক্স চেঞ্জের সাথে সাথে ওয়াইয়ের কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, যে ভ্যালুটা ছিল সেটাই আছে। এক্স যখন মানে 1 তখন ওয়াই 5, এক্স যখন 2 ওয়াই 5, এক্স যখন 3 ওয়াই 5। তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে এই গ্রাফের ক্ষেত্রে? ওয়াইয়ের ভ্যালু 5, কনস্ট্যান্ট ভ্যালু এটা। তো এই গ্রাফগুলো আমরা পরে এখানে আলোচনা করব সেই জিনিসগুলোকে নিয়ে। এখন এবার যেটা আমাদের দেখার সেটা হচ্ছে যে স্লোপ তো বোঝা গেল, স্লোপ হচ্ছে আমাদের এই নতিটা। এবার আমাদের আছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুতে কী ধরনের জিনিস ঘটে আমাদের, সেই জিনিসটা একটুখানি দেখি। ধরে নাও আমাদের কাছে একটা গ্রাফ দিয়েছে, গ্রাফটা এরকম দেখতে, ওয়াই আর এক্সের মধ্যে একটা গ্রাফ।
সেই গ্রাফটা ধরে নাও এরকম দেখতে, এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে এরকম গেছে, গিয়ে এরকম এইভাবে চেঞ্জ হচ্ছে গ্রাফটা। এবার এখানে এটা ওয়াই, এটা এক্স। এবার আমি 2-3টা পয়েন্টকে চিহ্নিত করে দিচ্ছি তোমাদের সামনে। ধরে নাও এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এবং আরেকটু যদি গ্রাফটাকে আমি এক্সটেন্ড করি, এবং এই পয়েন্ট, এই 4টে পয়েন্ট আমাদের কাছে রয়েছে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, অ্যান্ড দিস ইজ দ্য ডি পয়েন্ট। এই 4টে পয়েন্টটা আমি যদি তোমাকে বলি কোন পয়েন্টগুলো ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, স্যার এই পয়েন্ট একটা ম্যাক্সিমাম ভ্যালু পয়েন্ট, এই পয়েন্ট একটা মিনিমাম ভ্যালু পয়েন্ট। কেন? কারণ গ্রাফটা এই জায়গাতে ম্যাক্সিমাম হয়ে গেছে এবং এই জায়গাতে সেটা মিনিমাম হয়ে গেছে। এখানেও একটা ম্যাক্সিমাম রয়েছে, এগুলোকে বলা হয় সেকেন্ডারি ম্যাক্সিমাম। ঠিক আছে, এগুলো মানে ম্যাথামেটিক্সের পুরো জিনিস, এগুলো হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমাম, বাট ম্যাক্সিমাম পয়েন্ট এগুলো। এবার স্যার একটা জিনিস আপনি লক্ষ্য করুন তো, আপনি এতক্ষণ যেটা বলছিলেন যে স্যার এখানে এক্সের মিনিমাম একটা ভ্যালু রয়েছে এই জায়গাটাতে, আমি দেখছি ক্ষুদ্র একটা ডিএক্স চেঞ্জ হচ্ছে। স্যার ক্ষুদ্র একটা ডিএক্স চেঞ্জ হয়েছে, যদি ক্ষুদ্র এই ডিএক্স চেঞ্জের মধ্যে আমি ডিওয়াই চেঞ্জটাকে দেখি, আমি কি দেখব যে ডিআই তো কিছু চেঞ্জই হয়নি। কেন স্যার বলছেন? কারণ তুমি দেখো যে ডিওয়াইয়ের ভ্যালু কত ছিল এখানে, ডিওয়াইয়ের ভ্যালু ধরে নাও এখানে 3 বা কিছু একটা মান, ডিওয়াইয়ের মান 3। তাহলে স্যার যে ডিএক্স মানে এইখানে x1-এও 3 ছিল, x2-তেও 3, মানে একবারে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট। ডিএক্স মানে হচ্ছে x টেন্ড টু 0, মানে একবারে জিরোর কাছাকাছি কিছু একটা লেন্থে আমি দেখতে পাচ্ছি, যেটা কিছু চেঞ্জই হয়নি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পয়েন্টে স্যার এটা ওয়াই যদি থাকে, এখানে 3, এই মানটা 3, এই মানটাও 3, তাহলে স্যার এই ডিওয়াইয়ের ভ্যালুটা কত হবে? 3 - 3 = 0। তাহলে আমি ম্যাক্সিমাম পয়েন্টে আমি কি পেয়ে যাব স্যার? ম্যাক্সিমাম পয়েন্টে আমাদের যে ডেরিভেটিভ হয় গ্রাফের ডিওয়াই ডিএক্স, সেটা কত হয়? 0 হয়। সেমভাবে আমি যদি মিনিমাম পয়েন্টকেও চিহ্নিত করি, স্যার মিনিমাম পয়েন্টেও দেখুন এইখানে ক্ষুদ্র একটা ডিএক্স পরিবর্তনে মিনিমাম ভ্যালুটাও আমি কি দেখছি? মিনিমাম ভ্যালুটাও 0 হবে। কেন? কারণ মান কিছু চেঞ্জ হয়নি, মেবি এটা 1 বা কিছু বা 2, সেই মানটা চেঞ্জ হয়নি কিছু। তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু পয়েন্টে আমাদের ভ্যালু কত হয়? এটার ডেরিভেটিভ কত হয়? 0 হয়। এটা সারাক্ষণ তোমরা মাথায় রাখবে। এবং এই পয়েন্টগুলো এ পয়েন্ট এবং ডি পয়েন্ট স্যার কেন চিহ্নিত করলেন? একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এ পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এ পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ক্ষুদ্র কিছু পরিবর্তন, স্যার এখানে ডিএক্স একটা ক্ষুদ্র পরিবর্তন লক্ষ্য করছি, একবারে ছোট এই পয়েন্টগুলোর, হ্যাঁ, মানে খুব যতটা মিনিমাম তুমি ভাবতে পারো সেই পয়েন্টগুলোকে। এবার এই পয়েন্টগুলোতে স্যার আমি দেখছি যে ডিএক্সের পরিবর্তনে ডিওয়াই একটা সুন্দরভাবে পরিবর্তন হচ্ছে। কিভাবে? খুব খুব ক্ষুদ্র বাড়ছে ডিওয়াইয়ের ভ্যালুটা, ক্ষুদ্র বাড়ছে। তাহলে ডিওয়াইটা কীভাবে পজিটিভ চেঞ্জ হবে? মানে এটা x1, এটা x2, তাহলে ডিওয়াই অর্থাৎ ডিওয়াই = x2 - x1 যদি করি, সেটা দেখবো কী হচ্ছে, সেটা একটা পজিটিভ রাশি আসছে, কারণ x2টা বড়, x1টা কম। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে ডিওয়াই ডিএক্স অর্থাৎ এই পজিশানে নতিটা কী হবে আমাদের? পজিটিভ হবে। কোথায়? এ পজিশানে, এ পজিশানে নতিটা পজিটিভ। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অর্থাৎ বি অথবা সি পয়েন্টে আমাদের কি হচ্ছে? ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাচ্ছি, সেখানে আমাদের নতিটা 0। এবং ডি পয়েন্টে স্যার কীরকম হবে? ডি পয়েন্টেও দেখে নিই চলো। ডি পয়েন্টে ক্ষুদ্র এরকম একটা ডিএক্সের পরিবর্তনে আমাদের ডিওয়াইয়ের ভ্যালুটা কীরকম হবে রে? ডিওয়াইয়ের ভ্যালু স্যার কমছে না কিছুটা? এখান থেকে এখানে কমছে তো কিছুটা। আচ্ছা, একটু বেঁকে গেল। ডিওয়াইয়ের ভ্যালু এখানে স্যার কিছুটা কমেছে। তাহলে কেন কমেছে? এটা তো x1, এটা x2, মানে পরিবর্তনটা আমি দেখাচ্ছি। ও সরি, এটা y1 হবে, এটা y1, এটা y2। এখানেও আমার লিখতে ভুল হয়ে গেছে, সরি। এটা হবে y1, এটা y2, তাহলে y2 - y1, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে দেখবো যে y2 - y1 এটা কী হবে? এটা নেগেটিভ হচ্ছে, কারণ y2টা দেখো কম, এটা কম মান, এখানে যদি গ্রাফে দেখি কম, এই মানটা একটু বেশি, তাহলে নেগেটিভ হচ্ছে। এই পয়েন্টটাকে আমরা বলবো যে এটা ঋণাত্মক নতি ডিওয়াই ডিএক্স। স্যার এটা বলা কি খুব জরুরি ছিল? এক্স্যাক্টলি জরুরি ছিল এটা বলা। তার কারণ আমি যদি অ্যাক্সিসগুলোকে অন্য কিছু দিয়ে চেঞ্জ করে দিই, যেরকম ধরো তোমাদের কাছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই যে গ্রাফটা, এক্স্যাক্টলি যে গ্রাফটা আমি এঁকেছি, সেই গ্রাফের ক্ষেত্রে আমি অ্যাক্সিসগুলোকে চেঞ্জ করে দিলাম। এখানেই চেঞ্জ করে দেওয়া যায়। ওয়াইয়ের জায়গায় আমি লিখলাম ভি এবং এক্সের জায়গায় লিখলাম আমি টি, অর্থাৎ টি এর সাথে ভি এর চেঞ্জটাকে আমি দেখাচ্ছি। তাহলে আমি বলতে পারবো যে এই জায়গাটাতে অর্থাৎ ডিওয়াই ডিএক্স মানে ডিভি ডিএক্স, এ পয়েন্টে, পয়েন্ট এতে ভালো করে দেখো, এই পয়েন্টে আমার ডিওয়াই ডিএক্স কী ছিল? পজিটিভ ছিল, অর্থাৎ ডিভি ডিটি, তাই তো? এটা ওয়াই মানে ডিভি হয়ে যাচ্ছে ডিওয়াইয়ের জায়গায়, আর এই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসটাকে টি ধরেছি, তাহলে ডিভি ডিটি আমাদের পজিটিভ। বা আমি বলতে পারি
আমি বলতে পারি স্যার অ্যাক্সিলারেশন পজিটিভ হবে কখন, যখন স্যার গ্রাফটা ইনক্রিজিং গ্রাফ। ক্লিয়ার? এবার বি আর সি পয়েন্টে স্যার কী হবে, কোথায় লিখবো, এখানেই লিখে দিই, 1 মিনিট এটাকে সরিয়ে একটু, এখানেই লিখে দিই পয়েন্ট বি আর সি কী হবে রে, পয়েন্ট বি এবং পয়েন্ট সিতে কী ধরনের জিনিস ঘটবে, পয়েন্ট বি এবং পয়েন্ট সিতে স্যার আমাদের যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এখানে ডিওয়াই ডিএক্স মানে ডিভিডিটি কত হচ্ছে, ডিভিডিটি ইকুয়াল টু 0 হচ্ছে চেঞ্জটা, কারণ এটা ভিটা ওয়াই ধরেছে ডিওয়াই ডিএক্সের জায়গায় আমি ডিভিডিটি করে দিচ্ছি, একই তো অ্যাক্সিস, তাহলে 0 হচ্ছে এই পয়েন্টে, তার কারণ আমাদের অ্যাক্সিলারেশনটা এই জায়গাতে কত 0, এবং এই পয়েন্টটা কত হচ্ছে পয়েন্ট ডিতে, পয়েন্ট ডিতে অ্যাক্সিলারেশন কী হবে নেগেটিভ হবে, বা ডিভিডিটি যদি আমাদের নেগেটিভ হয় এটাকে আমরা বলবো এটা ডিসিলারেশন ঘটছে, এটাকে বলবো আমরা কি ঘটছে, এখানে মন্দন ঘটছে স্যার, এখানে ত্বরণ ঘটেছিল। তো যে কোনো গ্রাফ দেখলে যেন এই জিনিসগুলো আমাদের মাথায় চলে আসে, এটা আমাদের এক্স টি দিয়েও থাকতে পারতো, তখন আমরা ভেলোসিটি ধরতাম যে পজিটিভ ভেলোসিটি নেগেটিভ ভেলোসিটি, এইভাবে ধরে ধরে জিনিসগুলোকে করতাম। যখন আমরা দেখবো ইনক্রিজিং আছে তখন আমরা জানবো সেটা পজিটিভ, যখন দেখবো ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট চলে আসছে সেগুলোকে দেখবো আমরা 0 হয়ে যাচ্ছে তাদের ডেরিভেটিভটা, আর যখন দেখবো ডিক্রিজিং ফাংশন তখন সেগুলোকে জানবো সেগুলো নেগেটিভ ভ্যালু। তো এই জিনিসগুলো কেন তোমাদের বলার, তার কারণ এগুলো হচ্ছে তোমাদের কি বলবো মানে কোর যাকে বলে, যে যখন তোমরা ফিজিক্স পড়তে যাও, আমাদের যখন আমরা কলেজে ছিলাম তখন এটা আমাদের শেখানো হতো যে যদি তুমি গ্রাফিক্যাল অ্যানালিসিস না করতে পারো, যদি কোনো ইকুয়েশনে তুমি গ্রাফ না আঁকতে পারো বা গ্রাফ দেখে না বুঝতে পারো ফাংশনটা কি, তাহলে তুমি পুরো কনসেপ্টটাই বুঝতে পারো নি। তার কারণ পুরো যে এত ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সেগুলোকে ভিজুয়ালাইজ মানে চোখে ভিজুয়ালাইজ করে দেয় গ্রাফসগুলো। তো গ্রাফ নিয়ে জানা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবে তোমরা। এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক নম্বর 1-এ তোমরা এটাকে আমাকে কমেন্টে জানাবে যে হোমওয়ার্ক নম্বর 1-এ যে স্যার এই গ্রাফের ক্ষেত্রে ভেলোসিটি কোন জায়গাতে বা তোমার এক্স টির সাথে এক্স এদিকে চেঞ্জ হচ্ছে এবং টি এদিকে চেঞ্জ হচ্ছে, আমার এই এক্স টি এর গ্রাফের মধ্যে এরকম একটা গ্রাফ পেয়েছি আমি, সেই গ্রাফের কোন জায়গাটা ভেলোসিটি 0, কোন জায়গাটাতে ভেলোসিটি নেগেটিভ, কোন জায়গাটাতে ম্যাক্সিমাম। এখানে এই না চাই না, এই পয়েন্টটা, আচ্ছা এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টটাতে, এই পয়েন্টগুলো নাম দিয়ে দিই আমি এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট অ্যান্ড দিস ইজ ই পয়েন্ট। তো এখানে আমি কি জানতে চেয়েছি, এখানে হচ্ছে জানতে চেয়েছি আমি ভেলোসিটি, ভেলোসিটি কী হবে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হবে না নেগেটিভ হবে, কোন কোন জায়গাতে ভেলোসিটি পজিটিভ, কোন কোন জায়গাতে নেগেটিভ, এবং কোন কোন জায়গাতে ভেলোসিটি 0, কোন কোন জায়গাতে ভেলোসিটি 0 সেটাও তোমরা বের করবে। ক্লিয়ার? ঠিক আছে স্যার, এখান পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার স্যার কাইনেমেটিক্সে আমাদের এত কিছু মাথায় রাখতে হবে, এটা তোমাদের বেসিক জানানো ছিল বলে জানিয়ে দিলাম, বাট কাইনেমেটিক্সে আমাদের এত কিছু মাথায় রাখতে হবে না, আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ট্যানজেন্ট অফ এ গ্রাফ কী বলে, এবং এরিয়া আন্ডার দ্য কার্ভ কী বলে, এই দুটো জিনিসকে আমাকে মাথায় রাখতে হবে। স্যার কী বললেন আর একবার ক্লিয়ার করে দিন। ঠিক আছে, ক্লিয়ার করে দিচ্ছি। যে কোনো গ্রাফের ক্ষেত্রে, কাইনেমেটিক্সের যে কোনো গ্রাফের ক্ষেত্রে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। কী কী স্যার মাথায় রাখতে হবে? ধরুন স্যার আমার কাছে এরকম একটা গ্রাফ দিয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি স্যার ভি এর সাথে টি এর একটা গ্রাফ, সেই গ্রাফটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যদি গ্রাফটার নতি বের করি, গ্রাফটার নতি মিন্স এখানে ডিটি পরিবর্তনে ডিভি কতটা পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা বলি যে স্যার ট্যান থিটা বা নতি, এখানে ডিটি এবং ডিভি। তাহলে যে কোনো গ্রাফের নতি আমাদের কী দেয়, সেই গ্রাফের চেঞ্জেস বা ডেরিভেটিভটা দিয়ে দেয় ডিভি ডিটির সাথে, সেটা আমাদের এই স্পেশাল মানে ভিটি গ্রাফের ক্ষেত্রে আমার কী দেবে, সেটা দেবে আমাকে অ্যাক্সিলারেশন বা ত্বরণ বা মন্দনও হতে পারে, যা কিছু হতে পারে। গ্রাফটা যদি নিচের দিকে নামতো তাহলে মন্দন হতো আমাদের। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে গ্রাফের ট্যানজেন্টটা কী আছে, যে কোনো তোমাদের কাইনেমেটিক্সে গ্রাফ যদি দিয়ে দেয়, দুটো জিনিস সবসময় মাথায় রাখবো, যে আমাদের ট্যানজেন্ট কী দেয় এবং আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ কী দেয়। আমি আসছি, ট্যানজেন্ট তো এটা দিল। এই সেম ভিটি গ্রাফের আমি যদি বলি যে এটা বোঝানোর জন্য আমি একটু বলে দিই আগে, ধরে নাও এরকম একটা আমাদের কাছে গ্রাফ দিয়েছে, যে গ্রাফের ভিটি গ্রাফই আমাকে দিয়েছে, যে গ্রাফে এরকম একটা আমাদের কনস্ট্যান্ট আছে, মানে ভি টাইমের সাথে সাথে কী হয়নি, চেঞ্জ হয়নি। তার আমাকে যদি বলে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ কী দেবে আমাদের স্যার, এরিয়া আন্ডার দ্য কার্ভ আমাকে দেবে, এরিয়া কী করে বলে বের করে স্যার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত স্যার, এটা ভি,
বা ভি নট ইন্টু এটা স্যার টি, তাহলে ভি ইন্টু টি করলে আমি কী পাবো স্যার? স্যার এটা পাবো আমরা কী পাবো? ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট আমি দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে গ্রাফের নতি, যেটা একটা স্টেপ এগিয়ে যায়। ভেলোসিটির যদি নতি বের করি আমাকে অ্যাক্সেলারেশন দেয়, ভেলোসিটির যদি আমি এরিয়া বের করি আমাকে কী দেয়? ডিসপ্লেসমেন্ট দেয়। বোঝা গেল? যে কোনো গ্রাফের ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে মাথায় রাখবো। আচ্ছা, আমি যদি অন্য কিছুর ক্ষেত্রে বলি, ধরো আমাকে বলেছে যে এটি এর গ্রাফ, মানে ত্বরণ এবং সময়ের গ্রাফ, তার এরিয়া আন্ডার দ্য কার্ভ কী বেরোবে? তার এরিয়া আন্ডার দ্য কার্ভ আমার ভেলোসিটি দিয়ে দেবে। তাহলে ক্লিয়ার হচ্ছে কি না? ক্লিয়ার হচ্ছে না? আমি আসছি, যখন প্রবলেম করাবো, প্রবলেম করতে করতে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু অ্যাবসার্ড লাগতে পারে একবারে যদি তোমরা প্রথম দেখো যে এর ম্যাথামেটিক্স তুমি জানো না, গ্রাফিক্যালে তো পুরো একটা যদি ক্লাস নেওয়া হয় যে গ্রাফস নিয়ে স্যার পুরোটা বোঝান যে একটা বড় বড় গ্রাফ কী করে বের করে, বা গ্রাফ থেকে তার ইকুয়েশন কীভাবে বের করে, সেটা পুরো ম্যাথামেটিক্সের একটা পার্ট। মানে চাইলে করিয়ে দেওয়া যায়, যেটা তোমাদের কনসেপ্টের জন্য ভালো, খুব ইম্পর্ট্যান্ট হবে। যদি তোমরা জানতে চাও আমি কমেন্টে জানাবে, আমি করে দেবো। ধরে নাও তোমাকে একটা দিয়েছে এখানে, এই জন্য লাইভ ক্লাসে এখানে বেটার। ধরো গ্রাফটা এরকম রয়েছে, এবং সেই গ্রাফটা কিসের গ্রাফ? সেটা ত্বরণ এবং সময়ের গ্রাফ। এই ত্বরণ সময় গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ কী দেবে আমাদের? ত্বরণ সময় গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ স্যার আমাকে দেবে ভেলোসিটি। কেন? এ ইন্টু টি করলে আমি কী পাই? ভেলোসিটি পাই। কিন্তু এই স্পেশাল কেসটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এরিয়াটা কত বেরোবে? এ ইন্টু টি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বেরোবে, কারণ এটা একটা অবভিয়াসলি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে এরিয়া আন্ডার দ্য কার্ভ কী পাবো? আমি ভেলোসিটি। সব সময় মনে রাখবে যে দুটো অ্যাক্সিসকে গুণ করলে যেটা পাওয়া যায়, যে রাশিটা, সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। অর্থাৎ আমি কি বললাম? যে অ্যাক্সিস মাল্টিপ্লাই করলে যেটা পাই সেটা আমাদের কি হয়ে যায়? সেই রাশিটা আমাদেরকে দেয় এরিয়া আন্ডার দি কার্ভ। এটা মনে রাখবে, কারণ আমরা আরও যখন যখন ইকুয়েশনগুলো করাবো তখন কিন্তু জিনিসগুলো আরও ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে? এই দুটো জিনিসকে মাথায় রাখবে। একটা হচ্ছে যে কোনো গ্রাফ দেখলে তার নতিটাকে দেখবো, আর নাহলে তার এরিয়াটাকে দেখবো। এই দুটোর মধ্যে কোনো একটা দেবেই, মানে তোমাদের সিলেবাসে এটাই রয়েছে। যে কোনো যদি কাইনেমেটিক্সের গ্রাফ তোমাদের কোয়েশ্চেনে চলে আসে, সবসময় মাথার মধ্যে খেলাবে যে এর মধ্যে নতি বের করা যাবে না এরিয়া বের করা যাবে, মানে কোনটা বের করলে আমার কাজে লাগবে। ওই দুটোর মধ্যে একটা দিয়েই চলে আসবে। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, কারণ আমাদের যে ধরনের পিআইকিউগুলো আছে যখন সলভ করাবো দেখবে সেখানেও কিন্তু সেম জিনিসই রয়েছে, আলাদা কিচ্ছু নেই। ঠিক আছে স্যার, অসুবিধা নেই কিছু। এবার আসি আমরা যে ডিস্ট্যান্স টাইম গ্রাফ। দেখো ডিস্ট্যান্স টাইম, ডিসপ্লেসমেন্ট টাইম নিশ্চয়ই বলে দিতে হবে না যে ডিস্ট্যান্স কী জিনিস। ডিস্ট্যান্স হচ্ছে গোটা আমরা যতটা পথ ট্রাভেল করি সেটাকে বলি আমরা ডিস্ট্যান্স, যেটা একটা স্কেলার রাশি। ডিস্ট্যান্স কোনো দিন নেগেটিভ হতে পারে না। ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর রাশি, বা সরণ আমাদের কি? সরণ আমাদের ভেক্টর রাশি, এবং ডিস্ট্যান্স আমাদের কি? ডিস্ট্যান্স আমাদের স্কেলার রাশি। তো ডিস্ট্যান্স ক্যান নেভার বি নেগেটিভ, বাট ডিসপ্লেসমেন্ট ক্যান বি নেগেটিভ। এবার দেখো 3-4টা গ্রাফ আছে, এর মধ্যে আমি দেখিয়ে দিই গ্রাফগুলো কীরকম। আচ্ছা, যদি ধরো সময়ের সাথে ডিস্ট্যান্সটা 3-4 আগে টেনে নিই আমি, তারপর দেখাচ্ছি। সব তো একই হবে। চলো, ধরো ডিস্ট্যান্স আমি এক্স দিয়ে চিহ্নিত করেছি, এক্স এবং টি এর সাথে আমাকে গ্রাফ জানতে চেয়েছে। যখন কোনো সরণ হচ্ছে না, নো ডিস্ট্যান্স মানে স্থির আছে বস্তুটা, তখন স্থির আছে। যদি বস্তুটা স্থির, আমি চুপচাপ বসে রয়েছি, সময় চলে যায় নদীর স্রোতের প্রায়, কিন্তু আমি কোনো মুভমেন্ট করছি না, তাহলে আমার ডিস্ট্যান্স কিছু বাড়ছে না, আমি চুপচাপ বসে রয়েছি, তাহলে এই গ্রাফটা হয়ে যাবে আমাদের স্থির যে কোনো বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, বস্তুটা কিছুটা গেছে, t=0 টাইমে দেখা গেছে আমি স্যার আমাকে 10 মিটার যেতে বলেছিল, আমি 5 মিটার গেছি, 5 মিটার গিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, আমি আর এগোবো না বলে দিয়েছি। তাহলে কী হবে? এই 5 মিটার এখানে থাকবে এবং সময় তখন চলে যাবে, কিন্তু আমি কি থাকবো? আমি স্থির দাঁড়িয়ে রয়েছি, আমি কিছু নড়চড় করিনি। তাহলে এটা গেল আমাদের কনস্ট্যান্ট, মানে এই সেমভাবে একটা প্রথমে ডিস্ট্যান্স গেছে, তারপরে বস্তুটা স্থির হয়ে গেছে, স্থির বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, বস্তুটা কী করেছে? বস্তুটা কিছুটা ভেলোসিটি নিয়ে চলেছে, মানে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলেছে। ধরো আমি বাইকটা চালাচ্ছিলাম, বাইকের যে স্পিডটা সেটা 30-এ কনস্ট্যান্ট রেখেছি। যদি 30-এ স্যার কনস্ট্যান্ট আমি রাখি ভেলোসিটিটা, তাহলে আমাদের গ্রাফ কীরকম দেখতে হবে স্যার? যদি ভেলোসিটিটা আমি কনস্ট্যান্ট রাখি তাহলে আমাদের গ্রাফটা দেখতে হবে এরকম। সময়ের সাথে তো একই। স্যার কীভাবে বুঝলেন যে এটাই কনস্ট্যান্ট গ্রাফের রাশি হবে? তার কারণ তুমি যদি নতিগুলো দেখো না, যে এর নতি স্যার এখানে যতটা ডিটি ডিএক্সের পরিবর্তন হচ্ছে না,
সরি ডিএক্স ডিটি যতটা পরিবর্তন এখানেও স্যার ততটাই পরিবর্তন, এখানেও ততটাই পরিবর্তন হচ্ছে। কিভাবে বুঝলাম স্যার? এখানে এটা তো সরল রেখা একটা, এবং সেটা আমাদের জেড অ্যাক্সিস মানে জিরো পয়েন্ট দিয়ে এখানে যাচ্ছে। তাহলে যতটা এটার পরিবর্তন হচ্ছে ডিএক্সডিটি, অর্থাৎ এখানে যতটা ভেলোসিটি, ডিএক্সডিটি মানেই তো ভেলোসিটি, কী রে ডিএক্সডিটি মানেই তো ভেলোসিটি, তাহলে এখানে যতটা স্যার ভেলোসিটি, এখানে যদি আমাদের 2 মিটার পার সেকেন্ড আসে, এখানেও 2 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে বলবো আমরা ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ। এটা কিসের গ্রাফ? এটা ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ। এবার স্যার আমি কি করলাম, আমি করলাম যে এবার ইউনিফর্ম ভেলোসিটি না, এবার সে অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে কিছুটা। সে কী নিয়ে যাচ্ছে? সে অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। তাহলে কী রকম দেখতে হবে স্যার গ্রাফটা আমার? যদি অ্যাক্সিলারেশন নিয়ে যায় তাহলে ডিস্ট্যান্সটা সময়ের সাথে কীভাবে ভ্যারি করবে? প্রথমে স্যার 5 ছিল ভেলোসিটি, তারপর ভেলোসিটিটা বাড়িয়ে 10, তারপর 20, তারপর 25 এইভাবে হচ্ছে, তাহলে ডিস্ট্যান্সটাও তো বাড়তে থাকবে সময়ের সাথে সাথে। তাহলে বাড়তে বাড়তে দেখা যাবে যে এইরকম একটা মান চলে এসছে, এরকম। এবার তুমি কি বুঝলে যে কী করে স্যার হচ্ছে এটা? প্রথমে দেখো না, প্রথমে এইটুকু ছিল আমার ভেলোসিটি ডিএক্সডিটি, তারপর দেখো ডিটি সময়ের ব্যবধানে ডিএক্স কতটা চেঞ্জ হয়ে গেছে। ডিটি এইটুকু সময়ের ব্যবধানে ডিএক্সটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আগে তো ডিটি এইটুকু ব্যবধানে আমার ডিএক্স এইটুকু ছিল, এটাও 5, এটাও 5, কিন্তু এটা যেটা 5 ছিল এটা 25 হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবার স্যার এই জিনিসগুলোকে আমি ম্যাথামেটিক্যালি বুঝবো কী করে? মাথার মধ্যে আমার এত ঢুকছে না। ম্যাথামেটিক্যালি যদি তোমাকে বুঝতে হয় তাহলে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা ডিস্ট্যান্স তো হলো, আমি আসছি ডিস্ট্যান্সটা আগে বলে নিই, ডিসপ্লেসমেন্ট যখন বলবো তখন বলে দিচ্ছি আমি। এবার কিছু জিনিস ডিস্ট্যান্স টাইম গ্রাফে পসিবল না, সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। ডিস্ট্যান্স টাইম গ্রাফে নেগেটিভ ভ্যালু পসিবল না। কী করে বুঝলাম? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে টি। যদি তোমাকে বলে দেয় যে কোনো ডিস্ট্যান্স গ্রাফ এরকম আছে, সেটা কি হবে? সেটা আমাদের পসিবল হবে না। কেন? কেন হবে না পসিবল? তার কারণ ডিস্ট্যান্স নেগেটিভ হতে পারে না, হয় 0 হবে আর না হলে কোনো একটা ভ্যালু থাকবে। আচ্ছা, কোনো ডিস্ট্যান্স টাইম গ্রাফ তোমাদেরকে এরকম দিয়ে দিয়েছে, সেটা পসিবল কি পসিবল হবে না বলো তো? ধরো তোমাদের গ্রাফটা কীরকম দিয়েছে, ডিস্ট্যান্স টাইম গ্রাফ, এটা এক্স, এটা টি এর সাথে এরকম দিয়েছে গ্রাফটা, সেটা পসিবল কি পসিবল না? সেটা পসিবল না। কেন? কারণ টি ইকুয়াল টু একটা নির্দিষ্ট সময় স্যার, টি ইকুয়াল টু 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে দেখুন দুটো পজিশন বা দুটো আমি ডিস্ট্যান্স পেয়ে যাচ্ছি একটা বস্তু, সেটা পসিবল না। একটা সেকেন্ডে এখানেও আছে ওখানেও আছে, সেটা কীভাবে পসিবল? সেটা একমাত্র কোয়ান্টাম মেকানিক্সে পসিবল, তাছাড়া কোনো জায়গাতে পসিবল না। তো এটা নট পসিবল, এটাও কিন্তু নট পসিবল গ্রাফ। আচ্ছা, কোনো গ্রাফ তোমাদেরকে এরকম দিয়ে দিল ডিস্ট্যান্স টাইম গ্রাফের, কীরকম দিল এটা? সেই গ্রাফটা তোমাদেরকে দিয়ে দিল এরকম দেখতে, এরকম দেখতে, সেটাও কি পসিবল হবে? এটাও পসিবল হবে না। কেন? নট পসিবল। তার কারণ প্রথম কথা হচ্ছে ডিস্ট্যান্স নেগেটিভ হতে পারে না। কেন নেগেটিভ হতে পারে না? মানে নিচের দিকে নামতেই পারে না ডিস্ট্যান্স, কারণ সময়ের সাথে সাথে ডিস্ট্যান্স কমবে তো না। মানে এই জায়গাটাও পসিবল না, এই জায়গাটাও পসিবল না, হয় বাড়বে নাহলে 0 থাকবে, হয় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, নাহলে কিছুটা গেলেই আমার ডিস্ট্যান্স হয়ে গেছে। ডিসপ্লেসমেন্ট কমতে পারে বাট ডিস্ট্যান্স কমবে না। সবসময় মাথায় রাখবে এই যে নেগেটিভ নতি কিন্তু পসিবল হবে না। মানে সময়ের সাথে সাথে ডিস্ট্যান্স প্রথমে 5 ছিল, তারপর স্যার 4 হয়ে গেছে, তারপর 3 হয়ে গেছে, তারপর 0 হয়ে গেছে, ডিস্ট্যান্সগুলো 0 হবে। তুমি কিছুটা সময়ের সাথে মুভ করলে তোমার ডিস্ট্যান্স বাড়বে। ডিসপ্লেসমেন্ট হ্যাঁ কমতে পারে, কিন্তু ডিস্ট্যান্স তো বাড়বে না। তোমার ডিসপ্লেসমেন্টটা কমে গেছে, আরও তুমি এখানে চলে এলে ডিসপ্লেসমেন্ট এইটুকু হয়ে গেল, বাট তোমার ডিস্ট্যান্স তো এতটা রয়েছে, বোঝা গেল? তোমার ডিসপ্লেসমেন্ট 0 হয়ে গেল, বাট ডিস্ট্যান্স তো 0 হবে না তোমার। ক্লিয়ার? তো এই গ্রাফগুলো কিন্তু পসিবল না, সবসময় মাথায় রাখবি। এবার আসছি আমরা সরণ সময় গ্রাফ, ডিসপ্লেসমেন্ট সময়। এবার কি আসছি আমরা? সরণ সময় গ্রাফ। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস সরণ সময় গ্রাফে। কি কেন ইম্পর্ট্যান্ট বলছেন স্যার? তার কারণ এই জায়গা থেকে এবার আমাদের আসল কাইনেমেটিক্স গ্রাফের যে অঙ্ক বা যে জিনিসগুলো সেগুলোকে ঢুকবে এবার। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে সরণ সময় গ্রাফের আমাদের কী কী জিনিস রয়েছে সেগুলোকে দেখে নিই। এক্স্যাক্টলি সেম ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের মতোই হবে। কীরকম হবে? স্থির বস্তুর ক্ষেত্রে কীরকম হবে? স্থির বস্তুর ক্ষেত্রে কীরকম হবে? কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বস্তুর ক্ষেত্রে কীরকম হবে? আচ্ছা, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেরকম কী হবে? আর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে সেরকম সেটা কীরকম দেখতে হবে? সেগুলো আগে ঝটাপট দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা এস ধরছি সরণ, এটা সময়টি। একটু যদি তীর চিহ্ন বা এগুলো পড়ে থাকে তাহলে তাড়াতাড়ি করতে হচ্ছে, বুঝে যাস, কিছু এসে যায় না তাতে, তোরা নিজেরা ঠিক করে নিস খাতাতে। এস টি এর গ্রাফ এরকম হবে যদি একবারে স্থির থাকে,
কোথাও না মুভ করে জিরোতে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা এসটি এর গ্রাফ যখন কিছুটা মুভ করেছে, মানে কিছুটা গিয়ে তারপর স্থির হয়ে গেছে, সেটা কীরকম দেখতে হবে? এরকম দেখতে হবে। আচ্ছা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, মানে ভেলোসিটিটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, কীভাবে হবে তাহলে? সেটা এরকম গ্রাফ হবে, আগেরটাতেই বললাম। আচ্ছা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, সেটা কীরকম দেখতে হবে? সেটা এরকম দেখতে হবে, ঠিক কি না? এটা এসটি গ্রাফ, এটা কিসের ক্ষেত্রে হবে? এটাও স্থির, বাট কিছুটা এগিয়ে গিয়ে স্থির হয়েছে। আচ্ছা এটাতে কি রয়েছে? এটা ইউনিফর্ম ভেলোসিটি, মানে ইউনিফর্ম মানে সম গতিবেগ নিয়ে চলছে, এটা হচ্ছে সমবেগে চলছে, সমবেগে চলছে, অর্থাৎ এখানে অ্যাক্সেলারেশন শূন্য। এবার হচ্ছে আমাদের এটা কিছুটা অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, ত্বরণ নিয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, এখানে বোঝা গেল? এবার আমাদেরকে এখান থেকে এগুলোকে চেঞ্জ করতে হবে। সমবেগ নিয়ে যাচ্ছে মানে কি? বেগটা সমান, মানে কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে? আর এখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, যে কোনো একটা নির্দিষ্ট অ্যাক্সিলারেশনে নিয়ে যাচ্ছে সব। এবার কিছু কিছু যেগুলো পসিবল না গ্রাফ, সেগুলোকে দেখি। আচ্ছা এখানে এই গ্রাফটা পসিবল হবে কি পসিবল হবে না, এই জিনিসগুলোকে একটু আলোচনা করিয়ে দিই। আচ্ছা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের মধ্যে আমাদের এই গ্রাফটা পসিবল, এটা পসিবল, এই গ্রাফটা পসিবল। কেন? কারণ সরণ নেগেটিভ হতে পারে। ধরো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, এখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, এখান থেকে তুমি গেলে পজিটিভ কিছুটা, আমি নেগেটিভ এদিক দিয়ে গেলে এটা ধরবো নেগেটিভ ডিসপ্লেসমেন্টে গেছি। তার কারণ ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর রাশি, মনে থাকবে। তুমি এখানে দাঁড়িয়ে থাকছো, যেটা আমি পজিটিভ দিক ধরছি, উল্টো দিকটা আমি নেগেটিভ দিক ধরতেই পারি, সেই দিকটা নেগেটিভ, ঠিক আছে? তো নেগেটিভ হতেই পারে, এটা পসিবল। আচ্ছা কিন্তু ডিস্ট্যান্সের ক্ষেত্রে পসিবল ছিল না, ডিস্ট্যান্স স্কেলার রাশি, তার নেগেটিভ ভ্যালু পসিবল ছিল না। আচ্ছা এইটা কখনো পসিবল হবে? এটা আমাকে বলো, এইটা বা যেদিকে উল্টো যেটা বলছি, এই গ্রাফটা কখনো পসিবল হবে? এই গ্রাফটা পসিবল হবে না। তার কারণ একটা টাইমে আমি দুটো ডিসপ্লেসমেন্ট কখনোই পাবো না একটা বস্তুর, এখানেও একটা ডিসপ্লেসমেন্ট, এখানেও একটা ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা নট পসিবল হবে, হলো? আচ্ছা আর একটা যেন কি এঁকেছিলাম, আর একটা গ্রাফ এরকম দেখতে ছিল আমাদের, এরকম এরকম, সেখান থেকে আমি দেখছিলাম যে বা এইভাবে নেমে যাচ্ছে। এই গ্রাফটা পসিবল হবে কি পসিবল হবে না? এই গ্রাফটা স্যার পসিবল হবে, এই গ্রাফটা পসিবল হবে, তার কারণ নেগেটিভ ভ্যালু তো হতেই পারে, ঠিক আছে? হয়েছে? সেমভাবে অনেক ধরনের গ্রাফ দেখবে, আর একটা গ্রাফ দেয় যে এরকম সোজা এরকম টেনে এরকম দাঁড় করিয়ে দিল, এটা এসটি এর গ্রাফ। এটাও হবে না, কারণ একই টাইমে দুটো পজিশন সম্ভব নয়। এই কনসেপ্টটাকে মাথায় রাখবে, তাহলে হবে। তোমাদের কিন্তু ডাব্লিউবিজিআইতে কোশ্চেন দেয়, ডাব্লিউবিজিআইতে জেন পাসের নিডেতে এই ধরনের কোশ্চেন আসে যে আচ্ছা বলো তো এই গ্রাফটা পসিবল কি পসিবল হবে না, তখন তোমাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে যে না না এটা মেবি পসিবল না, বা এটা পসিবল, এরকম। আচ্ছা ভেলোসিটি টাইম গ্রাফ আমরা দেখি কী কী রয়েছে ভেলোসিটি টাইম গ্রাফের মধ্যে, ঠিক আছে স্যার? আচ্ছা যদি আমাদের ভেলোসিটি কিছু না হয় সময়ের সাথে সাথে, তাহলে তো আমাদের গ্রাফ এঁকেও কিছু লাভ নেই, শুধু অ্যাক্সিসগুলো রেখে সে টাইম পেরিয়ে যায়, কিন্তু ভেলোসিটি কিছু হয় না। তাহলে আমাদের কীরকম দাঁড়াবে সেটা? এটা ভেলোসিটি, এটা টাইম। আর স্পিডের জন্য আলাদা করে করছি না, আমাদের কাজেও লাগে না ওটা, যেটা প্রথমে বলেছি ওটা। যখন স্থির বস্তু ভেলোসিটি কত? শূন্য, এরকম ভেলোসিটি কোনো চেঞ্জ হয় না, এটা একটা স্থির বস্তুর ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের, ঠিক আছে স্যার? তারপর আমাদের কি রয়েছে? তারপর আমাদের রয়েছে স্যার, ধরুন ভেলোসিটিটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ভেলোসিটিটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না, ধরো একটা স্থির মানে রয়েছে ভেলোসিটিটা, তাহলে কীরকম হবে আমাদের? এটা ভি, এটা টি এর গ্রাফ। ধরে নাও ভিটা হচ্ছে তুমি বাইকটা নিয়ে ওরকম 10 মিটার পার সেকেন্ডে রেখে দিয়েছো, বাইকটাকে 10 মিটার পার সেকেন্ডে তুমি অ্যাক্সিলারেটার রেখে দিয়েছো, এটাই কনস্ট্যান্ট মান, 10-তেই আছে, গাড়ি চলেই যাচ্ছে, হাই রোড দিয়ে কোনো অসুবিধা নেই, হাই রোডে 10 মিটার পার সেকেন্ডে চালানো যাবে না, বাট তাও এটা হচ্ছে তোমার এরকম কেস যে 10 মিটার গেছে, দিয়ে তারপর এটা স্থির হয়ে আছে, কিছু এসে যায় না, হলো। এবার তুমি কী করছো? অ্যাক্সিলারেটার বাড়াচ্ছ, মানে প্রথমে তোমার 0 ছিল, দিয়ে বাড়াতে বাড়াতে স্পিডটা বাড়ছে ধীরে ধীরে, তার মানে তোমার অ্যাক্সিলারেশন হচ্ছে। আচ্ছা অ্যাক্সিলারেশন পরের ব্যাপার, যদি ধরো ধীরে ধীরে বাড়ছে, তাহলে কীরকম দেখতে হবে আমাদের গ্রাফটা? তাহলে ধরো অ্যাক্সিলারেশন আমাদের হচ্ছে, আমাদের কীরকম দেখতে হবে সেটা? গ্রাফটা আমাদের দেখতে হবে এরকম কিছুটা, এইরকম গ্রাফ হবে আমার, সময়ের সাথে সাথে মানে বাড়ছে, তুমি বাড়াচ্ছ অ্যাক্সিলারেশন, মানে ভেলোসিটি বাড়াচ্ছ তুমি সময়ের সাথে সাথে, এবং এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যাচ্ছে, এটা মানে ভেলোসিটিটা ধীরে ধীরে বাড়ছে, এটাকে আমরা কি বলবো? এটা আমরা বলবো যে এরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে, মানে তুমি সময়ের সাথে সাথে অ্যাক্সিলারেশনটা কি কনস্ট্যান্ট। এটা চাইলে দেখাতে পারো, না চাইলে না দেখাতে পারো যে স্যার এখানে যতটা ডিভিডিটি হচ্ছে, এখানে যতটা হচ্ছে স্যার এখানেও ততটাই হচ্ছে, ডিভিডিটি সেম মান হচ্ছে আমাদের, তার মানে অ্যাক্সিলারেশন যা ছিল সেটা স্যার কনস্ট্যান্ট মান। এখানেও আমাদের এটা ডিটি কোথায়,
এটা ডিটি, ডিভি, এটাও ডিটি, ডিভি। তাহলে ডিভি ডিটিটা দেখো সব জায়গাতে কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে। এই মানটা কি হচ্ছে আমার, এই মানটা কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার ডিভিডিটি কনস্ট্যান্ট ভ্যালু এরকম দেখতে আমি সব চেঞ্জেস দেখাবো। যদি এখনও কনফিউশন লাগে, এখানে পিওয়াইকিউ আরও এক্সট্রা কোশ্চেন আছে, দাঁড়াও একটুখানি ওয়েট করো, জিনিসগুলো এবার ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে। কারণ আমি এবার যাবো যখন দেখাবো তোমাদের সিলেবাসে কিন্তু এবার আসছে আমরা অ্যাক্সিলারেশন টাইম গ্রাফে। এখানে আর বলার মতো কিছু নেই, এখানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, অর্থাৎ অ্যাক্সিলারেশনটা কত হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। আর এখানে ভি এর তো একটা কনস্ট্যান্ট এই মানটা রয়েছে, বাদ দিলাম আমি চেঞ্জেস করে দেখাবো কিন্তু যে কোন গ্রাফটা কীরকমভাবে চেঞ্জ হয়, কীভাবে চেঞ্জ করে, দুটো গ্রাফের মধ্যে পার্থক্য কীভাবে করে, সব কিছু আমি দেখিয়ে দেবো। একটুখানি ওই ধৈর্য ধরে বসো। এবার আসছে আমাদের অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। যদি অ্যাক্সিলারেশন না হয় স্থির বস্তুর ক্ষেত্রে, স্থির বস্তুর ক্ষেত্রে স্যার অ্যাক্সিলারেশন কিছুই নেই, সময়ের সাথে সাথে চুপচাপ বসে থাকে স্যার। তাহলে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা আমার টাইমের সাথে কনস্ট্যান্ট হবে। এটা কি হচ্ছে, এটা স্থির বস্তুর ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, যে বস্তুর ভেলোসিটিটা কনস্ট্যান্ট সেই বস্তুর ক্ষেত্রে কী হবে, ভেলোসিটিটা, এটা বস্তুটা মুভই করে না, স্থির বস্তু, কিন্তু স্যার এখানে আমি বলছি ভেলোসিটি কনস্ট্যান্ট। কী বলছি আমি, এটার ক্ষেত্রে হচ্ছে ভেলোসিটিটা কনস্ট্যান্ট রয়েছে। তাহলে স্যার আমাদের কীরকম গ্রাফটা দাঁড়াবে, ভালো করে তুমি বোঝো। যদি ভেলোসিটিটা ভিটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমাদের অ্যাক্সেলারেশন কী বলে, অ্যাক্সেলারেশন তো ডিভিডিটি, ডিভিডিটি হচ্ছে। অ্যাক্সেলারেশনটা কত হবে আমাদের, শূন্য, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য, তার মানে কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। মেবি এখানে আছে, অথবা মেবি এরকম একটা জায়গাতে যে কিছুটা অ্যাক্সেলারেশন আছে, তারপরে তোমার জিরো আছে পুরোটা। যদি আমি দেখতে পাই যে ডেরিভেটিভটা শূন্য হয় ভেলোসিটি, তাহলে আমাদের টোটাল অ্যাক্সেলারেশনটা শূন্য হবে, তাহলে আমাদের কিছু এসে যায় না স্যার। ঠিক আছে, এখান পর্যন্ত স্যার ক্লিয়ার। এবার ধরুন যে স্যার কিছুটা অ্যাক্সেলারেশন রয়েছে, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে চলছে, অ্যাক্সেলারেশনের মানটা ধরুন কনস্ট্যান্ট, এটা অ্যাক্সেলারেশনটা কি ধরুন কনস্ট্যান্ট, তাহলে স্যার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট মানে কি আমাদের এরকমভাবে হবে যে কিছু একটা মান রয়েছে। অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে কি, যে এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা কিছু, এটি এর গ্রাফ এরকম দেখতে হবে। তোমাদের সিলেবাসে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন পর্যন্তই রয়েছে, তার পেছনে হয়তো 2 মিটার পার সেকেন্ড বা কিছু রয়েছে, বা সেকেন্ড স্কোয়ার বা কিছু মানটা, এর বাইরে নেই। এর বাইরে যখন তোমাদের চেঞ্জ হচ্ছে, মানে অ্যাক্সেলারেশনটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা বলি জার্ক, ডিএডিটিটাকে আমরা বলি জার্ক। তোমাদের জার্কটা কিন্তু নেই সিলেবাসে, এটাকে জার্ক বলি, বাট এটা সিলেবাসে নেই, আমাদের লাগে না। এবার আসবে চেঞ্জেসটা, কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। চলো, তোমাদের WBJEE 2025 যে কোশ্চেনটা দিয়েছে সেটা দিয়ে শুরু করি, কারণ সেটা খুব একটা শক্ত না, সোজা একটা এক্সাম্পল। দেখো, তোমাকে বলে দিয়েছে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ দিয়েছে, এবার তোমাকে ভেলোসিটি টাইম গ্রাফ বের করতে হচ্ছে। তো এই ধরনের কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই আসছে, এর পরেও আসবে এই ধরনের কোশ্চেন। মন দিয়ে দেখবে কীভাবে বের করছি, মন দিয়ে দেখবে কীভাবে বের করছি। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ এরকম একটা রয়েছে, তারপর এরকম একটা রয়েছে, বাকি শূন্য। আমি জাস্ট নিজের সুবিধার্থে অ্যাক্সিসগুলোকে টেনে নিচ্ছি, নিজের সুবিধার্থে আমি এখানে টেনে নিচ্ছি, যে এখান থেকে এখানের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, তোমাকে দিয়ে দিয়েছে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, তোমাকে বের করতে বলেছে ভেলোসিটি টাইম গ্রাফ। তুমি কিভাবে করবে, আচ্ছা তোমার এই জায়গাটাতে দেখো এটা কনস্ট্যান্ট, এটা বলেছিলাম না কনস্ট্যান্ট স্থির মান, তাহলে এর মান 2 বা 5 কিছু একটা রয়েছে, আমি 2 ধরে নিচ্ছি। অ্যাক্সিলারেশন কি হচ্ছে, কনস্ট্যান্ট মান, তাহলে স্যার অ্যাক্সিলারেশনের জায়গায় ডিভিডিটি করতে পারি স্যার, হ্যাঁ পারি, ইকুয়াল টু 2। এবার ডিভি ইকুয়াল টু স্যার কত বেরোবে, 2 ইন্টু ডিটি, দুদিকে ইন্টিগ্রেশন করতে পারি, হ্যাঁ স্যার করতে পারি। তাহলে ভি ইকুয়াল টু কত, 2t। স্যার এটা কার মতো দেখতে রাখছি, এটা তো স্যার সরলরেখার গ্রাফ না, এটা কেন্দ্রমুখী কী বলে ওটাকে, কেন্দ্রগামী সরলরেখা বা কিছু একটা বলে এটাকে। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত স্যার এটা একটা 2t, এইরকম একটা গ্রাফ আসবে, হলো। এবার এই জায়গাটাতে দেখো গ্রাফটা শূন্য, অ্যাক্সেলারেশন কত এই জায়গাটাতে শূন্য, তাহলে এইরকম জায়গাতে অ্যাক্সেলারেশন যদি আমাদের স্যার শূন্য হয়, তাহলে ডিভি ডিটি ইকুয়াল টু 0, বা ডিভি ইকুয়াল টু 0, বা ভি ইকুয়াল টু কী দাঁড়াবে, কনস্ট্যান্ট। কেন, কারণ আমরা যখন ডিভি ইন্টিগ্রেশন করি তখন ভি প্লাস সি একটা লিখি না, ইকুয়াল টু 0, তার মানে ভি এর মানটা কনস্ট্যান্ট। যদি স্যার কনস্ট্যান্ট মান হয়, তাহলে কী হবে, ভি এর ভ্যালুটা এখান থেকে এখান পর্যন্ত এরকম ভ্যালু হবে, হলো। তারপর দেখো আবার সরলরেখা, মানে আবার এরকম কোনো একটা 2 এর mx এর গ্রাফ আসবে, তাহলে সেই গ্রাফটা কীরকম দেখতে হবে, এরকম গ্রাফ হবে। দেখ কতটা সোজা।
তাহলে আমরা 2-3টে জিনিস মানে এইভাবে সুন্দরভাবে কনভার্ট করা যায় জিনিসগুলোকে, ভীষণ সুন্দরভাবে কনভার্ট করা যায়। তো জিনিসগুলোকে একটু যদি জেনে যাওয়া হয় না যে আমাদের কীভাবে বের করে, তাহলে কিন্তু আমাদের পুরো ইজি। তো এই জিনিসটা যদি তুই করতিস তাহলে তোর নাম্বার চলে আসতো। 2025-এর কোশ্চেন এটা, মানে খুব পুরনো কোশ্চেন আমি দেখাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা আমি পরে আসছি, তার আগে আরও কিছু থাকলে একটুখানি দেখিয়ে দিই সোজা সাপটা। আচ্ছা, এইটা একটু দেখি না, প্রজেক্টাইল মোশন তোদের এখন নেই। আচ্ছা, এটাকে দেখি, এই কোশ্চেনটাকে দেখি কী বলেছে। এই কোশ্চেনটা আমাদের কী বলেছে দেখ, বলেছে দ্য ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ অফ এ পার্টিকেল। ডিসপ্লেসমেন্টের সাথে সময়ের গ্রাফ একটা পার্টিকেলের ক্ষেত্রে মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন ইজ শোন ইন দ্য ফিগার, ড্র ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ঠিক আছে, আমাকে দিয়ে দিয়েছে এক্সটি, মানে ডিসপ্লেসমেন্টের সাথে টাইমের গ্রাফ একটা দিয়ে দিয়েছে, এক্সের সাথে টি এর গ্রাফ দিয়ে আমাকে কী বের করতে বলেছে, আমাকে বলেছে ভেলোসিটির সাথে টাইমের গ্রাফটা বের কর, ভেলোসিটির সাথে টাইমের গ্রাফটা বের কর। খুবই সোজা জিনিস, কীভাবে করবো স্যার? আমাকে এটা দেখে বলে দিয়েছে x = 4t²। সব সময় মাথায় রাখবি যেটা কী গ্রাফ। যদি আমাদেরকে বলে নাও দিত, আমি জানতাম এটা t² একটা গ্রাফ, সেই জন্যই একবারে প্রথমে তোদেরকে দেখিয়ে দিলাম যে এখানে 2-3টে বিষয় নিয়ে অবশ্যই লাগে, কাজে লাগে। সেটা হচ্ছে কী কী গ্রাফ নিয়ে কাজে লাগে আমাদের কাজে লাগে এই কটা গ্রাফ, যে y = mx একটা গ্রাফ এবং y = x², এই দুটো গ্রাফই আসে মানে কম বেশি, এবং এই গ্রাফটা √x এর গ্রাফটা। তখন আমাদের জানতে হবে যে গ্রাফটা দেখতে কীরকম এবং তার ইকুয়েশনটা কীরকম হয়। তো ইকুয়েশন মাথায় থাকলে তোকে ইকুয়েশন যদি নাও দিয়ে দেয় তুই কিন্তু বের করে নিতে পারবি। তো ক্লিয়ার এটা? x = 4t², ইকুয়েশন দিচ্ছে, আমাকে ভেলোসিটি বের করতে হবে। আমি জানি যে এক্সকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমার ভেলোসিটি চলে আসবে, v = dx dt। তাহলে কত দাঁড়াবে এটা আমাদের রে? 8x মতো দাঁড়াবে, 8t মতো দাঁড়াবে। তাহলে 8t এর গ্রাফ কি? এটা y = mx এর গ্রাফ না, মানে এটা একটা সরলরেখার গ্রাফ না? তাহলে আমার সরলরেখাটা কীরকম দেখতে হবে? সরলরেখাটা আমার এরকম দেখতে হবে, যে এরকম যদি xt এর গ্রাফ হয় vt এর গ্রাফ আমাদের এরকম হবে। ক্লিয়ার? আর আমাদের অ্যাক্সেলারেশন টাইমটাও বের করতে হবে। ঠিক আছে, চলো বের করা যাক, কোনো চাপ নেই। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা কীরকম হবে দেখ, v এটা বেরিয়ে গেছে আমাদের, v = 8t, v = 8t বেরিয়ে গেছে। এবার আমি জানি অ্যাক্সেলারেশন কত হয়, dv dt। স্যার এবার দেখুন dv dt মানে কনস্ট্যান্ট মান আসছে একটা 8, a = 8 কনস্ট্যান্ট, মানে এখানে 8-এ গিয়ে স্যার অ্যাক্সেলারেশনটা এরকম 8-এ গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক ধরেছিস, এখানে এসে স্যার 8-এর মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ এরকম দেখতে হয়ে যাবে টি এর সাথে। তো বোঝা গেল, এইটা হচ্ছে জেনারেলাইজড একটা জিনিস, মানে এই ধরনের আসেই তোদের, যে যদি মানে এটাই হচ্ছে তোদের সিলেবাসে রয়েছে যে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা কনস্ট্যান্ট থাকলে ভেলোসিটি টাইম গ্রাফটা সরলরেখার সাথে সাথে চেঞ্জ হবে, এবং xt এর গ্রাফটা ডিসপ্লেসমেন্টটা কী হবে, একটা প্যারাবোলিক আকার নেবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা গ্রাফগুলোকে পুরোটা নিয়ে চলে আসি। উল্টো পথে হতে পারতো, যদি তোদেরকে বলে দিত যে এটা করবি তো হোমওয়ার্ক নম্বর 2-এতে, যদি তোদেরকে বলে দিত যে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এবার তুমি অ্যাক্সেলারেশনের সাথে টাইমের গ্রাফ, ভেলোসিটির সাথে টাইমের গ্রাফ এবং ডিসপ্লেসমেন্টের সাথে টাইমের গ্রাফ বের করো, তোকে তখন পুরো উল্টো প্রসেসে করতে হতো, যে এটা তো কনস্ট্যান্ট বলেছে তাহলে কনস্ট্যান্ট মান, এবার এগুলোকে ইন্টিগ্রেশন করে করে আসতো, যেটা ডেরিভেটিভ করে করে এসছে ইন্টিগ্রেশন করে করে আসতো। কিন্তু একটু মাথাটা খুলতে হবে, তোরা যেই জন্য বসবি, তোরা বোর্ডসের বাচ্চা না, তোরা অন্য কোনো মানে লো কোয়ালিটির এক্সাম দিবি না, তোরা WBG এক্সাম দিবি, তোরা যেই এক্সাম দিবি, তো সেইগুলোকে তোদের কিন্তু মাথায় রাখতে হবে যে তোরা কী ধরনের এক্সাম দিচ্ছিস। যদি এক্সপেক্ট করিস যে না একবারে মানে সিম্পল হয়ে যাবে, হবে জিনিসটা, এত সিম্পল হবে না, একটু তো খাটতে হবে, একটু তো শিখতে হবে জিনিসগুলোকে, না শিখলে কিন্তু এগুলো চলবে না। তোমরা যেই দেবে, তোমরা নিট দেবে, আর অথচ এই জিনিসগুলোকে এত লাইটলি নিয়ে নেবে, এটা হবে না, কোনোভাবে পসিবল না। যদি এরকম মেন্টালিটি থাকে যে মনে হচ্ছে না, ছেড়ে দিই জিনিসটা, তাহলে কিন্তু শেখা হবে না। এবং গ্রাফের জায়গাটা এমন ইম্পর্টেন্ট, শুধু কাইনেমেটিক্স না, যে কোনো জায়গাতে তোকে গ্রাফ দিয়ে দেবে, তো RC সার্কিটের গ্রাফ দিয়ে দেবে, তুই কী করবি তখন? LCR সার্কিটের গ্রাফ বের করতে হবে, তুই কী করবি তখন? পারবি যদি গ্রাফ ঠিক মতো না জানিস তাহলে। আচ্ছা, এতক্ষণ এবার নতিগুলো নিয়ে কাজ করছিলাম, এখানে দেখ একটা জিনিস আমাকে বলে দিয়েছে, ফাইন্ড দ্য ডিস্ট্যান্স ভার্সেস কী বলেছে, ডিস্ট্যান্স টাইম এবং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। তো এই যে গ্রাফটা দিয়ে দিয়েছে, এই গ্রাফ থেকে আমাকে ডিস্ট্যান্স গ্রাফ বের করতে হবে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে ভিটি গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ কী দেয় আমাকে, একটা ভেলোসিটি টাইম গ্রাফ রয়েছে, সেই ভেলোসিটি টাইমের এরিয়া আন্ডার দ্য কার্ভ কী দেয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ আমার দেয় ডিসপ্লেসমেন্ট। কী দেয় এটা আমাদের? ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এরিয়া আন্ডার দ্য কার্ভ আমাকে কী দেবে, এটা আমাকে দেবে ডিসপ্লেসমেন্ট, বারবার যেন মনে থাকে। তাহলে দেখ এখানে ভি এবং টি, এখানে অবশ্যই টি থাকতে হবে কিন্তু, হ্যাঁ, এখানে এক্স থাকলে হবে না, তখন আবার আলাদাভাবে চেঞ্জ করতে হবে, যে স্যার এখানে তো ভি এক্সের গ্রাফ আছে, ভি ইন্টু এক্স করে দিই, এটা কি আসবে আমাদের ডিসপ্লেসমেন্ট আসবে বা টাইম কিছু আসবে? কিছুই আসবে না।
তাহলে তখন আমরা এই কেসটা করবো না। যখন আমি দুটো অ্যাক্সিসকে গুণ করে দেখছি যে স্যার বেগ এবং সময়কে গুণ করলে তো আমি সরণ পেয়ে যাই, তাহলে এই দুটোকে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে আমি ডিসপ্লেসমেন্ট যদি বের করতে চাই, এখানে আমাকে যদি ডিসপ্লেসমেন্ট বের করতে হয় এই গ্রাফ থেকে, আমি কি করব, আমি পুরো গ্রাফের এরিয়াটা বের করবো। এবার এরিয়াটা কিভাবে বের করবে, এরিয়াটা তোরা বের করবি। এখানে দেখ একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, তারপর একটা চতুর্ভুজ রয়েছে, তারপর আবার সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে নেগেটিভ যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, সেই নেগেটিভ ভেলোসিটি যখন চলে আসছে, ভেলোসিটি নেগেটিভে, তখন ডিসপ্লেসমেন্ট কিন্তু এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ ভেলোসিটির অর্থ হচ্ছে উল্টো দিকে যাচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্টও উল্টো দিকে যাবে আমার। তাহলে এগুলো পজিটিভ যদি আমি ধরি যে পজিটিভ এরিয়া, এটাকে আমরা কি ধরবো, এটাকে ধরবো নেগেটিভ এরিয়া। যখন ডিসপ্লেসমেন্ট বের করবো, যখন ডিস্টেন্স বের করবো, তখন পজিটিভ নেগেটিভ কিছু এসে যায় না আমার, তুমি কোন দিকে যাচ্ছ আমি কি জানি, টোটাল ডিস্টেন্স তুমি ঘুরেছো একসাথে যোগ করো। তাহলে মোট ডিসপ্লেসমেন্টটা যখন হচ্ছে তখন আমাদের কি হচ্ছে, এই দিকের পজিটিভ এরিয়াটা কত, পজিটিভ এরিয়া মাইনাস নেগেটিভ এরিয়া। পজিটিভ এরিয়াটা কত, পজিটিভ এরিয়াটা হচ্ছে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রথমে এই ত্রিভুজটা হাফ, ভূমি কত 2 ইন্টু উচ্চতা কত, উচ্চতা 8 হলো, প্লাস এটা আমি এরকম করে দিই নেগেটিভ এরিয়া, নেগেটিভ এরিয়া প্লাস পজিটিভ এরিয়াটা কত হচ্ছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দিই। তারপর চতুর্ভুজের ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 2, উচ্চতা কত 8 প্লাস, আচ্ছা তারপরে দেখ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত, ভূমি স্যার রয়েছে 6 - 4, তাহলে 2 ইন্টু উচ্চতা স্যার, উচ্চতা রয়েছে 8 হলো। আর কিছু রয়েছে, আর কিছু নেই, মানে পজিটিভ এরিয়া কভার হয়ে গেল। মাইনাস নেগেটিভ এরিয়া কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত 6 থেকে 8 মানে 2 ইন্টু উচ্চতা কত, নেগেটিভ দিকে -5, তাহলে 5 উচ্চতা, প্লাস এটাও হাফ ইন্টু 8 থেকে 10 2, হাফ ইন্টু 2 ইন্টু উচ্চতা কত 5। ঠিক আছে, এখানে একটু হাতের লেখাটা খারাপ হয়ে গেল, বাট ঠিক আছে। এখানে 2 2 কাটলো, আমাদের 2 2 কাটলো, তাহলে 8 8 16 কী হলো এটা রে, এই কার সাথে কাকে কেটে দিলাম রে, সরি, এটা তো পজিটিভ আছে, এখানে হবে, তাহলে 8 দুগুণে কত হচ্ছে 16 হচ্ছে, 8 16 8 8 প্লাস 16 প্লাস 8 মাইনাস, দেখ এটা কত হবে 5 + 5 10, কত দাঁড়াবে 16 দুগুণে 32 মাইনাস 2 মানে 22, 22টা কী হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট মিটার, এটা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট। তাহলে স্যার ডিস্ট্যান্সটা কত হবে, ডিস্ট্যান্সের একই হবে, শুধু নেগেটিভ মান থাকবে না। তাহলে এটা হচ্ছে 8 + 16 প্লাস 8 প্লাস 10, কেন, কারণ নেগেটিভ তো হয় না ভ্যালু, এখানে নেগেটিভ হচ্ছে ভ্যালু, বাট ডিস্ট্যান্স আমার কিচ্ছু এসে যায় না, তাহলে টোটাল হয়ে যাবে 32 মিটার। ক্লিয়ার? তো এই জিনিসগুলোকে একটু তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, পরের এক্সাম্পল দেখা যাক, আরও কিছু এক্সাম্পল দিয়ে দিই, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোদের। এইটা হোমওয়ার্ক করবি বাবা, এটা আমি করে দেবো না, এটা হোমওয়ার্ক করে নিবি। কী বলেছে দেখ, এখানে আমাকে বলে দিয়েছে ডিসপ্লেসমেন্টের সাথে সময়ের গ্রাফটা দিয়ে দিয়েছে x = -8t²। এবার সেখান থেকে তোকে বলেছে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ এবং ভেলোসিটি টাইম গ্রাফ। এক্স্যাক্টলি সেম উপায়ে করবো। ভেলোসিটি আমরা জানি কি dx dt, অ্যাক্সেলারেশন আমরা জানি কি dv dt। এই গ্রাফগুলো কীরকম দেখতে আসছে একটু দেখে চিনে নিজে করবি। এটা হোমওয়ার্ক নম্বর 3। এবার আমাকে দেখ বলে দিয়েছে যে ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে দিয়েছে আমাকে, কী বলেছে, ড্র ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অ্যান্ড অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ ফর দ্য গিভেন ভেলোসিটি গ্রাফ। ঠিক আছে, চল প্রথমে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা বের করি, এটাকে একটু আঁকতে হবে ঝটাপট। আচ্ছা, আঁকা হয়ে গেছে। এবার দেখ এই গ্রাফটা থেকে আমাকে কী বের করতে বলেছে রে, আমাকে বের করতে বলেছে দুটো জিনিস। একটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তুমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এবং অ্যাক্সেলারেশন, প্রথমে অ্যাক্সেলারেশনটা বের করা যাক। এই জায়গাটাতে মানে এই প্রথম পজিশনে আমি দেখছি কি, এটা একটা সরলরেখার গ্রাফ, v = কোন একটা মানে t, এরকম একটা গ্রাফ, মানে 2t বা kt যা হোক একটা হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি অ্যাক্সেলারেশন টাইম করি, অ্যাক্সেলারেশন কত হবে dv dt = মানটা কত বেরোবে, একটা কনস্ট্যান্ট মান বেরোবে, 1 কি 2 যা হোক একটা মান বেরোবে। তাহলে এই পজিশনে আমাদের কি হবে, অ্যাক্সেলারেশনটা আমার হবে কনস্ট্যান্ট একটা, তাহলে কনস্ট্যান্ট হলো এখান পর্যন্ত। তারপরেরটাতে দেখ 0 রয়েছে, মানে এই জায়গাটার মধ্যে 0 রয়েছে ভেলোসিটি, সরি বলা ভুল হলো, ভেলোসিটি 0 না, এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কোনো একটা কনস্ট্যান্ট 2 বা কিছু একটা মানের ধর রয়েছে। তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হলে অ্যাক্সেলারেশন কী হবে dv dt = 0। তার মানে এখানে কি হয়ে যাবে আমাদের, এখানে হয়ে যাবে আমাদের 0 অ্যাক্সেলারেশন।
অ্যাক্সেলারেশন 0, তাই তো হলো। এবার আবার এখানে দেখ এই গ্রাফটা কীরকম গ্রাফ রে, এটা স্যার নিচের দিকে নামছে, তাহলে তো একটা নেগেটিভ গ্রাফ হয়ে যাচ্ছে স্যার আমাদের। তাহলে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু মাইনাস টি এর একটা গ্রাফ, এটা ভি ইকুয়াল টু মাইনাস টি এর গ্রাফ। তাহলে অ্যাক্সেলারেশনটা কত হবে, মাইনাস ডিভি ডিভিডিটি, তাহলে -1 আসবে। তাহলে এইটা কীরকম দেখতে হবে স্যার, এইটুকু পার্টে যেটা নেগেটিভ দিকে নামছে সেটা এরকম দেখতে হবে, নেগেটিভ দিকে হবে মানটা, হলো। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ আমাদের পেরিয়ে গেল। এবার আসছে আমাদের, আচ্ছা সব কিছু কাছাকাছি হয়ে যাচ্ছে, একটু দাঁড়াতো, এটা মুছে একটু সরিয়ে নিই। ঠিক আছে, এইটা বাদ দে, এটা এই গ্রাফের, এটা এই গ্রাফের ছিল, সবকটা আলাদা আলাদা গ্রাফ না, তো আলাদা আলাদা করে দেওয়া উচিত। এবার দেখ আমাদের ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমাদেরকে কী বের করতে বলেছে, ডিস্টেন্স টাইম গ্রাফ বের করতে বলেছে। আচ্ছা এখানে ধরছে না, 1 মিনিট একটু ধর, এটাকে এখানে সরিয়ে নিয়ে যাই এবং এইটাকে এইখানে সরিয়ে নিয়ে চল। এই রে কী ব্যাপার হলো, হচ্ছে না। আচ্ছা প্রথম কেসে দেখ, এখানে যখন ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি ছিল, মানে এটা একটা সরলরেখা ছিল, ভি ইকুয়াল টু 2t মেবি ছিল, সেখান থেকে আমাকে অ্যাক্সেলারেশন বের করতে, সেখান থেকে সরণ বের করতে হবে আমাকে। তাহলে সরণ যদি করি আমি ডিভিটাকে কী করতে পারি, ডিএক্স ডিটি করে নিতে পারি। দেখ ইন্টিগ্রেশন হচ্ছে 2t, তাহলে স্যার এটা 2t বা কনস্ট্যান্ট কিছু একটা টি বেরোবে, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোবে, 2t² বা t² এরকম একটা গ্রাফ। তার মানে দেখতে কীরকম গ্রাফটা দাঁড়াবে, এখান থেকে এরকম গ্রাফ দাঁড়াবে। তারপরে যখন ভেলোসিটি শূন্য, ভি ইকুয়াল টু যখন শূন্য, এই জায়গাটা তো ভেলোসিটি শূন্য কেন, কনস্ট্যান্ট ছিল, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট যখন, তখন কী হচ্ছে, ভি কনস্ট্যান্ট বা এক কিছু একটা মান, সেটা ডিভি ডিটি, ডিএক্স ডিটি ডিভি ইকুয়াল টু 1 দাঁড়াচ্ছে, বা এক্স ইকুয়াল টু টি। তার মানে এই জায়গাটাতে কী দাঁড়াচ্ছে, একটা সরলরেখা মতো দাঁড়াচ্ছে। কীরকম সরলরেখা দাঁড়াবে, এটা বেরিয়ে যাচ্ছে রে বাইরে, মানে এরকম সোজা এরকম একটা উঠবে। তারপরের অংশটা দেখ, এটা নেগেটিভ দিকে নামছে ঠিকই, বাট ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তুই একটা জিনিস ভাব, যদি -টিও হয়, এটাকে পুরো ক্যালকুলেশন একটা রয়েছে তোদের, যদি এটা -টিও হয়, তোর যে ডিসপ্লেসমেন্টটা সেটা তো এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে। ভিটি এর এরিয়া আন্ডার দ্য কার্ভ কী হয়, সব কটা পজিটিভের রয়েছে, এটা যতটা এরিয়া, এটারও ততটা এরিয়া, এটাও ততটা এরিয়া, অর্থাৎ টোটাল যদি আমি দেখতে যাই যে T3 পর্যন্ত এরিয়াটা ক্রমশ বাড়বে, এবং এটা যেভাবে বেড়েছে প্যারাবোলিকভাবে সেটাও এরকমভাবে বাড়তে থাকবে। এটা একটু মাথায় রাখতে হবে তোদের, এটা বাড়বে। আর নাহলে ক্যালকুলেশন আছে, পিওয়াইকিউ রয়েছে, আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রাফটা, সরলরৈখিকভাবে বাড়বে না, এটা এরকম প্যারাবোলিকভাবে বাড়বে। এটা কিছু করার নেই রে, এই জায়গাটা পুরো ঘেঁটে গেল এখানটা, এটাকে সরানো যাচ্ছে না। আমি মুছেও তো দেখলাম সরছে কোথায়, এই জায়গাটা সরলে খুব ভালো হতো, পুরোটা সরে যাচ্ছে এটা সরলে। যাকে এটা গ্রাফটা এরকম দেখতে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকমভাবে প্যারাবোলিকভাবে উঠছিল, তারপর সরলরেখার মতো উঠবে, তারপর এরকম উঠে যাবে গ্রাফগুলো। কারণ এরিয়া তুই ভাব, এস এবং টি এর মধ্যে গ্রাফ করছি, এরিয়া সব কটা তো পজিটিভ আছে। যদি নেগেটিভ ভ্যালু আসতো ভেলোসিটির, তাহলে আমরা বলতাম যে ভেলোসিটি স্যার নেগেটিভ দিকে আছে, তখন আমি দেখতাম যে না বাড়বে না, তখন কমে যাবে। বাট আলটিমেটলি এখন দেখছি যে ডিসপ্লেসমেন্ট তো 3টে এরিয়া যোগ করে হচ্ছে, তাহলে এটাও বেড়ে যাচ্ছে অপর দিকে। তো এই জিনিসটাকে একটুখানি মাথায় রাখবি তোরা। আচ্ছা এবার আর কী কী প্রবলেম আছে একটুখানি চোখ বুলিয়ে নিই, এখানে আর কিছু নেই। উপরের দিকে আই থিঙ্ক কিছু প্রবলেম যেগুলো ছেড়ে আসা হলো সেগুলোকে দেখে নিই এবার। আচ্ছা এই প্রবলেমটা কী বলেছে দেখ, ইন কেস অফ প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন মানে কি বলেছিলাম, যে এখান থেকে ধর একটা ঢিল ছোড়া হচ্ছে, গিয়ে এরকম করে গোল করে পড়ছে, বা তোরা র্যাকেট যখন খেলিস এইভাবে মারছিস, সামনে গিয়ে গোল করে পড়ছে, এগুলো হচ্ছে প্রজেক্টাইল মোশন। আমি আগের দিন ডিসকাস করেছিলাম ক্লাসের মধ্যে, যারা কাইনেমেটিক্সের ক্লাসটা দেখেছিস তারা দেখলে বুঝতে পারবে। এই প্রজেক্টাইল মোশন দুটোভাবে হয়। প্রজেক্টাইল মোশনে আমরা দুটো অংশ নিয়ে সবসময় কথা বলি, একটা তার হরিজন্টাল কম্পোনেন্ট ভেলোসিটির, এবং একটা তার ভার্টিক্যাল কম্পোনেন্ট। এবার যখন একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকে, তখন সেই হরিজন্টাল কম্পোনেন্টটা এই বস্তুটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেটা এরকম হয়। এবং হরিজন্টাল কম্পোনেন্ট তাকে উপরে উঠতে সাহায্য করে, এবং একবারে টপ পজিশনে আর হরিজন্টাল মোশন কিছু থাকে না। তার কারণ যদি হরিজন্টাল মোশন থাকতো তাহলে আরও উপরে যেত, এটা উপরে যায় না, পাশে থাকে। এবার হরিজন্টাল কম্পোনেন্ট ভালো করে দেখো, এই যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট একটা ভ্যালু থাকে। সময়ের সাথে সাথে আমাকে কি জানতে চেয়েছে কোশ্চেনে, আমাকে জানতে চেয়েছে যে কোনটা হরিজন্টাল কম্পোনেন্টের সাথে সময়ের গ্রাফ, সেটা হবে অপশন বি, যে হরিজন্টাল কম্পোনেন্ট স্যার প্রজেক্টাইল মোশনে চেঞ্জ হয় না। যদি আমাকে বলতো ভার্টিক্যাল কম্পোনেন্টের সাথে গ্রাফ, তাহলে আমার কী হতো, সব থেকে বেশি থাকতো একবারে যখন আমি ছুঁড়ছি, ককটাকে যখন আঘাত করছি, তখন ভেলোসিটি সব থেকে বেশি। একবারে উপরে গিয়ে ভেলোসিটির মানে টপ পজিশনে কম্পোনেন্ট কত, 0 হয়ে যেত।
ভার্টিক্যাল কম্পোনেন্ট, তারপর নেগেটিভ দিকে হয়ে যেত কম্পোনেন্টটা, আবার নেগেটিভ দিকে এরকম নামতে নামতে এরকম চলে আসতো। তাহলে প্রথমে আমাদের কীরকম গ্রাফটা দাঁড়াতো, প্রথমে গ্রাফটা দাঁড়াতো এরকম, প্রথমে ভেলোসিটি খুব বেশি, তারপরে এরকম কমতে কমতে জিরো, এইখানে টপ পজিশনে জিরো, তারপর নেগেটিভ দিকে এই গ্রাফটা হতো, সরি এই গ্রাফটা হতো, তারপর নেগেটিভ দিকে নেমে চলে আসতো। অপশন সিটা হতো। যদি আমাদেরকে জানতে চাইতো ভার্টিক্যাল কম্পোনেন্ট, তখন এই গ্রাফটা হতো। ভার্টিক্যাল কম্পোনেন্ট হলে আমাদের এই গ্রাফটা দাঁড়াতো, ঠিক আছে। এটা আমাদের হরিজন্টাল কম্পোনেন্টের দাঁড়ালো। এটা 2000 কত 22 বোধহয় এসেছিলো না, 21 এসছে এটা। আচ্ছা, এই কোশ্চেনটা দেখা যাক। এই কোশ্চেনটাতে কী বলেছে দেখি একটু। এখানে আমাদেরকে বলে দিয়েছে যে অ্যাক্সিলারেশন ভার্সেস ডিস্ট্যান্স গ্রাফ। এখানে দেখ অ্যাক্সিলারেশনের সাথে কিন্তু টাইমের গ্রাফ দেয়নি, কিন্তু ডিস্ট্যান্সের গ্রাফ মাথায় রাখবি। অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ বললে স্যার আমি এরিয়া বার করে নিতে পারতাম, এরিয়া বার করলে ভেলোসিটি পেয়ে যেত, কিন্তু এটা বলেনি আমাকে বলেছে অ্যাক্সিলারেশনের সাথে আমাকে ডিস্ট্যান্সের গ্রাফ দিয়েছে। এবার আমাকে বলেছে পার্টিকেল মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি কত 5 মিটার পার সেকেন্ডে, শোন ইন দ্য ফিগার দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এট x = 35। x = যখন 35 তখন আমার ভেলোসিটিটা কত, এটা আমাকে জানতে চেয়েছে, এটা আমাকে বের করতে হবে। চল দেখে নিই। আচ্ছা, একবারে শুরুতে আমি দেখতে পাচ্ছি যে ভেলোসিটি আমার কত থাকছে। আচ্ছা, এই প্রবলেমটার ক্ষেত্রে দেখ কীভাবে জিনিসটা সলভ হচ্ছে। আমি দেখতে পাচ্ছি 2-3টে জিনিস কনফার্ম। এক হচ্ছে এটা অ্যাক্সিলারেশন, ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা কত হচ্ছে রে, ইনিশিয়ালটা হচ্ছে 5, মানে আমি যদি গ্রাফটাকে দেখি এটা 0 থেকে এখান থেকে শুরু হয়েছে, ম্যাক্সিমাম গেছে 10, তারপরে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে চলেছে, অ্যাক্সিলারেশন তারপর 10 সাথে কনস্ট্যান্ট রয়েছে। আচ্ছা, আমি এখান থেকে একটা জিনিস তো কনফার্ম যে এই যে সরলরেখাটা এটা কার মতো ইকুয়েশনটা দাঁড়াচ্ছে রে, y = mx + c এর ইকুয়েশনটা না, যেখানে y বরাবর কে রয়েছে আমার a, আচ্ছা নতি কে রয়েছে m, নতি রয়েছে আমার dA dx, এটাই তো নদী। যে আমি যদি স্যার এখানে টানতাম এটা dx ছিল, এই dx এটা, আর এদিকটা কত, এটা dA আমি ধরছি। আচ্ছা d এর ভ্যালু কত, 10 - 5, তাহলে 5, আর dxটা কত 20, তার মানে 1/4 দাঁড়াচ্ছে। dxটা কত 20, দ্যাট মিনস 1/4, তাহলে 1/4 x + c। আচ্ছা সিটা কী ছিল, সিটা ছেদিতাংশ 0 থেকে 5 পর্যন্ত শুরু হয়েছে, তাহলে 5। এটা গেল আমার ইকুয়েশনটা, মানে এখান থেকে এই গ্রাফের ইকুয়েশন। আমি কি জানতে চাইছি সেটা একটু বলে দিই। এই পজিশনে আমি ভেলোসিটিটা কত জানতে চেয়েছি, সেটা আমার ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যাবে। এটা আমার ফাইনাল ভেলোসিটি, যেটা আমাকে জানতে বলেছে যে এই পজিশনে x = 35 এ ভেলোসিটি কত বের কর। তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা আমি এখানে খুঁজতে চাইছি কত, সেটা আমি কীভাবে করবো। আচ্ছা, অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি কীভাবে বের করে, এর জায়গায় আমরা এটাকে ডিভিডিটি করে দিতে পারি। ডিভিডিটি হলো স্যার = 1/4 x + 5। স্যার এদিকে টি রয়েছে, বাট এদিকে টি এর কোনো আমাদের কিছু নেই কিছু, তাহলে আমি একটু চেঞ্জ করে নিতে পারি। a = তোমার সরি এ না, এটাকে ভি লিখলে বেটার হয়। ভি = স্যার dx dt। তাহলে ডিটির জায়গায় স্যার আমি একটা জিনিস লিখতে পারি, দেখো আবারও বলছি এটাকে বাই না, কিন্তু ডেরিভেটিভ এইভাবে করে না, বাট আমাদের ছোটো লেভেলে সুবিধার জন্য এগুলোকে করে নিতে হয় যে dv/dt এরকম যেন কোথাও উচ্চারণ করবে না। তাহলে ডিটির জায়গায় আমি কি লিখতে পারি, এটাকে dx/v, dx এখানে ভিটা উপরে উঠে যাবে, হচ্ছে 1/4x + 5। ঠিক আছে স্যার, এবার ভি ডিভি = x/4 + 5 ইন্টু এখানে dx চলে এলো। স্যার দুদিকে ইন্টিগ্রেশন করতে পারি, হ্যাঁ স্যার দুদিকে ইন্টিগ্রেশন করি। লিমিট স্যার কী বসবে, স্যার ভেলোসিটি আমি ধরছি যে 0 থেকে কেন, এখানে তোমার 5 থেকে কতই আসছে এটা, এখানে আমি জানি না কততে, ভি ইনিশিয়াল কিছু একটা বা v1 কিছু একটা ধরে নিচ্ছি। আচ্ছা ডিএক্স কতটা পরিবর্তন হচ্ছে রে, ডিএক্স এখানে আমার 0 থেকে পরিবর্তন হচ্ছে 20 পর্যন্ত, 0 থেকে 20 পর্যন্ত পরিবর্তন হচ্ছে। এবার আমি ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশনটা করে দেখি কত আসছে। ইন্টিগ্রেশনটা যখন করব তখন আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু এটা না, এটা অ্যাক্সেলারেশন না, ইনিশিয়াল ভেলোসিটি আমাদেরকে বলে দিয়েছে এখানে। ইনিশিয়াল হচ্ছে v 5 মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে। ইনিশিয়ালটা তো একবারে শুরুতে ইনিশিয়াল ছিল, তারপর v এখানে কত 1 ধরে নিই, এটা v1 এটা v2, v1 কত হবে। আচ্ছা ভি ডিভির আমাদের ফর্মুলা কত দাঁড়াবে, v²/2 হলো। এবার এখানে 5, এখানে v1 ক্লিয়ার ইকুয়াল টু, আচ্ছা এখানে x²/8 প্লাস 5x, 0 থেকে কত পর্যন্ত 20 পর্যন্ত আমার এক্সট্রা চেঞ্জ হয়েছে। তাহলে v1²/2 প্লাস 25/2, হ্যাঁ ঠিক আছে, সরি ইকুয়াল টু এটা কত দাঁড়াবে রে 400/8 মানে 50 প্লাস 5 × 10 100 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের কাছে 150।
ঠিক আছে, এখান পর্যন্ত কোনো প্রবলেম নেই। বা v1/2 ইকুয়াল টু কত দাঁড়ালো আমাদের কাছে, এটা 25/2 এদিকে নিয়ে চলে যায়, তাহলে 150 প্লাস 25/2 ইকুয়াল টু 325/2, 325/2, তাহলে v1² ইকুয়াল টু কত দাঁড়াবে 325 হলো। v1টা আমি রেখে দিচ্ছি, আমি আর রুট করছি না। তাহলে আমাদের এই পজিশানে ইনিশিয়াল ভেলোসিটি আমি জানতে পেয়ে গেলাম। এটা একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম মানে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। যখন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট তখন আমাদের কাছে কিন্তু ফর্মুলাগুলো রয়েছে। আমাকে ফাইনাল ভেলোসিটি যদি জানতে হয়, v² ইকুয়াল টু v² প্লাস 2s, মনে পড়ছে, v² ইকুয়াল টু ইনিশিয়াল মানে u² প্লাস 2as, এখান থেকে আমরা বার করে নেবো। ভিটা আমি জানি না, এটা v2, v ফাইনাল, এটা v1, v1-এর জায়গায় আমি 325 বসিয়ে দিতে পারি। এটাই তো ধরে নিয়েছি রে বাবা, উফ, এটাই তো ইউ ধরে নিয়েছি, তাহলে আবার কী সমস্যা। প্লাস 2 অ্যাক্সিলারেশন কত এই পজিশনে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন 10, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন 10 ইন্টু আমাদের এস বা ডিসপ্লেসমেন্ট কত, এক্সট্রা হচ্ছে 20 মাইনাস 35 মাইনাস 20 কত দাঁড়াবে 15, 35 মাইনাস 20 এই পজিশনটাতে। তাহলে স্যার 325 প্লাস এটা কত 15, 150, 300, তাহলে 625, তাহলে v2টা কত দাঁড়াবে √625 মানে 25, কত দাঁড়াবে 25। তাহলে আমাদের ভেলোসিটি কত বেরোবে, ভেলোসিটি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এটা আমাদের ভেলোসিটি কত হয়ে যাবে, x = 35, অ্যান্সারটা হয়ে যাবে 25 মিটার পার সেকেন্ড। এটা তোমাদের দেখবে রয়েছে অ্যান্সারে, মানে অপশনগুলোতে থাকবে। এটা 21 সালের কোশ্চেন, ঠিক আছে। আর কিছু কোশ্চেন বাকি আছে। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা বাকি রয়েছে, এফটি থেকে আমাকে কি বলেছে, ভেলোসিটি টাইম গ্রাফ অফ দ্য পার্টিকেল, ভেলোসিটি টাইম গ্রাফ বের করতে বলেছে। যখন এই ধরনের কার্ভ দেখবে যে নেগেটিভ কার্ভ নেমে যাচ্ছে, তখন মনে হবে স্যার অ্যাক্সেলারেশন তো কমে যাচ্ছে, তাহলে ভেলোসিটিও তো কমবে। বাট আমি বলেছিলাম যে আমাদের টোটাল অ্যাক্সেলারেশন কীভাবে অ্যাক্সেলারেশন থেকে মানে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ থেকে ভেলোসিটি টাইম গ্রাফ যখন বের করতে হবে, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কি জানি, a ইন্টু টি, দুটো কার্ভ গুণ করে চলে আসে, তাহলে এরিয়া কখনো কিন্তু কমবে না। পরে মনে হচ্ছে এটা কমবে, কিন্তু এটা কমবে না। দেখা যাক প্রথম এরিয়াটা কীরকম দেখতে হয়। আচ্ছা, ভেলোসিটি টাইম গ্রাফ এরকম আমি যদি বের করি প্রথম পার্টের জন্য, দেখো 0 থেকে t/2 টাইমের জন্য, 0 থেকে t/2 টাইমের জন্য আমাদের কীরকম আসবে রে, a ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে a ইকুয়াল টু t মানে 2t কিছু একটা, এটা তো একটা সরলরেখার ইকুয়েশন না, তা বা dv/dt ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের 2t, বা v ইকুয়াল টু t²। তাহলে আমাদের গ্রাফটা কীরকম দাঁড়াবে, আমাদের গ্রাফটা এরকম দাঁড়াবে, এরকম এখান পর্যন্ত t/2 পর্যন্ত। এবার এখানে ম্যাক্সিমাম হলো, তুমি বলবে স্যার এটা তো -t, তাহলে -tর জায়গায় যদি a ইকুয়াল টু -t এর যদি আবার সেম ইকুয়েশন করি, তাহলে তো স্যার dv/dt ইকুয়াল টু -t, তাহলে v ইকুয়াল টু স্যার -t² দাঁড়াচ্ছে, তাহলে t², বাট মাইনাস এরকম দেখতে হবে গ্রাফটা। বাট এটা কিন্তু ভুল, এরকম গ্রাফটা আসবে না। আমরা কিন্তু এরকম গ্রাফ কেন আসবে না সেটাও আমি বলে দিই। আমরা কনস্ট্যান্টগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করিনি, এখানে কিন্তু কনস্ট্যান্ট আসবে। দেখা যাবে যে কনস্ট্যান্টের মানটা এমন যে সেটা পুরোটা পজিটিভ হয়ে যাচ্ছে। যখন আমি ইন্টিগ্রেশন করবো একটা তো কনস্ট্যান্ট আসবে। এবার পরে পুরো ক্যালকুলেশন যদি এখানে ডেটা বলে দিয়েছে, ডেটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো কনস্ট্যান্টের মানটা এমন আসবে যে ভি এর মানটা পজিটিভ হয়ে যাবে। তার কারণ পজিটিভ তাকে হতেই হবে। কেন পজিটিভ হতে হবে, কারণ এখানে পুরো এরিয়া, আমি জানি যে যদি ভেলোসিটি বের করতে হয় আমাকে পুরো এরিয়া আন্ডার দ্য কার্ভ করতে হবে, তাহলে এরিয়া বের করতে গেলে আমাকে পজিটিভ ভ্যালু নিতে হবে। যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে নেগেটিভ ভ্যালু নিতাম, বাট এই পুরো পজিটিভ এক্সেসে রয়েছে মানে পুরো এরিয়াটা পজিটিভ। তাহলে আমাদের সেই গ্রাফটা এরকম দাঁড়াবে, এরকম আসবে পুরো গ্রাফটা। বোঝা গেল? এর হোল ক্যালকুলেশন যদি করতে হয় অনেকটা টাইম খেয়ে নেবে, বাট কনসেপচুয়ালি যদি বোঝা যায় জিনিসগুলো কিন্তু অনেকটা সোজা হয়ে যাবে। আশা করি আর কোশ্চেন পড়ে নেই এখানে। তো ঠিক আছে, এই গেল পুরো জিনিস। ডিপিপিটা করো তোমরা, তোমাদের হোমওয়ার্কগুলোকেও করতে থাকো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করবে, আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো এবং সবাই কোয়েশ্চেন সলভ করতে থেকো। একটু টাফ হয়ে যাবে রাস্তাটা, কারণ তোমরা যখন থেকে শুরু করছো মেবি অনেকে যাবে যারা এইচএস দিয়েই এই লেকচারগুলো দেখবে, কিন্তু মনে রেখো কনসিস্টেন্সি অলওয়েজ বিট দ্য ট্যালেন্ট। যে যত ট্যালেন্টেড হোক না কেন, যদি তোমরা কনসিস্টেন্টলি প্রত্যেকটা লেকচার দেখতে থাকো, এবং এখানে পিওয়াইকিউ থেকে শুরু করে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সবই কিন্তু খুব খুব ভালোভাবে ডিসকাস করে দেওয়া রয়েছে। তো এটাকে নিয়ে চিন্তা করো না যে এগুলো করলে হবে কি হবে না। তোমাদের পুরো পেড ব্যাচটা যত যেভাবে যা পড়ানো হয়েছিল পুরোটাই ফ্রিতে দিয়ে দেওয়া রয়েছে, মানে এক্স্যাক্টলি খুব স্ট্রং ম্যাটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, খুব ভালো ম্যাটেরিয়াল WBGI-এর জন্য। তো দেখতে থাকো লেকচারগুলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবার আমাদের আই থিঙ্ক স্কেলার ভেক্টর এগুলো রয়েছে লেকচার, সেগুলোকে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এবং নিজেদের উপর বিশ্বাসটা বজায় রেখো। টাটা।